আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে। এবং যারা যেখানে আছেন, আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে, সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। ঘটনাটি ঘটেছিল 2007 সালের ফেব্রুয়ারি মাসের কোন একদিন, নির্দিষ্ট করে ওই দিনটা মনে রাখতে পারেননি, কিন্তু ফেব্রুয়ারি মাসের কোন একটা সময় এটা মনে রাখতে পেরেছেন, কোন একটা ঘটনার প্রেক্ষাপটে আর কি। তো ওনাদের এই গ্রামে দুটো পরপর গ্রাম রয়েছে। তো 2 গ্রাম পরে রয়েছে একটি মাজার। আর মূলত এই আসাদ মিয়ার গ্রাম থেকে মাজারের দূরত্ব 3.5 কিলোমিটার। সঙ্গত কারণে মাজারের নামটি বলা যাচ্ছে না। তো মূলত এটি নরসিংদী জেলার রায়পুরার পিরিচকান্দি গ্রামের ঘটনা। তো এই যে দুটো গ্রাম, ওই গ্রাম থেকে যদি ওই মাজারে যেতে হয় তাহলে একটি মাত্র রাস্তা রয়েছে। সবাই এই রাস্তাতে দিয়েই চলাফেরা করে। ওই মাজারে যেতে হলে ছোট ছোট 3টি ব্রিজ পড়ে এবং একটি 3 রাস্তার মোড় পড়ে। মূলত এই ঘটনাটি ওই 3 রাস্তার মোড়কে কেন্দ্র করে। দুটি গ্রাম আর মাজারের এই সংযোগ রাস্তাটির নাম হচ্ছে রাধানগরের মোড়। এই 3 রাস্তার মোড়টি নাকি অনেক ভয়ঙ্কর। 3 রাস্তার এক পাশে রয়েছে 3টি বড় তাল গাছ, এক পাশে একটি শ্মশান, আর তার একটু পাশে রয়েছে একটি উঁচু ব্রিজ। এদিক দিয়ে পারতপক্ষে লোকজন দরকার ছাড়া চলাচল করে না। কেউ যে বিকেল বেলা এসে হাওয়া খাবে বিষয়টা এরকম না, শুধু আসা যাওয়ার দরকারই এই জায়গাগুলো ব্যবহৃত হয়। তো আমরা ঘটনায় আসি। তো ঘটনাটি যেদিন ঘটে ওই দিন এই যে আসাদ মিয়া, তো উনি বলছেন যে ওই সময়ে ওই যে মাজার রয়েছে, ওই মাজারে বাৎসরিক ওরস হচ্ছিল। টানা কয়েকদিন ধরে ওই ওরস চলে। ওরসে গান বাজনা এসব উদ্ভট জিনিসও সেখানে হয় আর কি। তো ওই আসাদ কাকা, উনি এবং ওনার 3-4 জন বন্ধু মিলে পরিকল্পনা করেছেন যে বিকেলের দিকে ওই মাজারের ওই ওরসে যাবেন। তো কথা অনুযায়ী সবাই বিকেলের দিকে সেখানে চলেও যান। সন্ধ্যা হয় ভাব, মাগরিবের আজান তখনও দেননি। ওই সময়ে এই আসাদ কাকার শরীরটা আসলে ভালো লাগছিল না। মূলত ওই মাজারে খুব উচ্চ শব্দে বাদ্য বাজনা বাজছিল, ওরস উপলক্ষে গান বাজনা হচ্ছিল, ওই সুফি তাত্ত্বিক বা আধ্যাত্মিক গান যেগুলো ওনারা গান আর কি। তো ওই ধরনের গান বাজনা হচ্ছিল। তো ওনার ওই শব্দগুলোতে খুব অস্থির লাগছিল। এই কারণে বন্ধুদেরকে বলেন যে উনি চলে যাবেন। কিন্তু বন্ধু বান্ধবরা বললো যে আসলাম এত কষ্ট করে, এত তাড়াতাড়ি চলে যাবো, তো তুই চলে যা, আমরা থাকি, আমরা পরে আসবো। তো উনি দেখলেন যে মাগরিবের আজান এখনই হয়ে যাবে। তো উনি চিন্তা করলেন, থাক আমি বাড়িতে চলে যাই, পুরো রাত নেমে আসার আগে হাঁটতে হাঁটতে আমি বাড়ি চলে যাব। এর মধ্যে মাগরিবের আজান দিয়েও দিয়েছেন, উনি বাড়ির দিকে রওনাও দিয়েছেন। উনি যাচ্ছেন, চারদিকে কিন্তু তখনও অন্ধকার হয়নি, বেশ ভালোই আলো ছিল। তো যেহেতু দুটো গ্রাম পার হয়ে ওনার বাড়ি, তো উনি তো যাচ্ছিলেন, যেতে যেতে অবশ্য অন্ধকার হয়ে গেছে। বিশেষ করে ওই 3 রাস্তার মোড় পর্যন্ত আসতে আসতে অন্ধকার হয়ে গেছে। উনি যখন ওই 3 রাস্তার মোড়ের কাছে চলে এসেছেন, দেখেন যে বেশ বড় সড়ো একটা ছাগল দাঁড়িয়েছে। ছাগল বলতে একটা বেশ বড় উঁচু একটা খাসি দাঁড়িয়ে আছে আর কি। তো উনি দেখলেন যে খাসিটার গলায় কোনো দড়ি নেই। উনি চিন্তা করলেন যে মনে হয় দড়ি ছিঁড়ে কারো বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছে। তো উনি কি করেছেন, ওই খাসিটার কাছে গিয়েছেন, গিয়ে দেখেন যে খাসিটা দৌড়ে চলে যাচ্ছে না। তো উনি খাসিটাকে সুন্দর করে গলার নিচে একটু আদর করে মাথায় হাত বুলিয়ে খাসিটাকে ধরে ওনার সাথে করে নিয়ে আসা শুরু করেছেন। খাসিটি ওনার সাথে আসছে। তো হাঁটতে হাঁটতে উনি ওনার বাড়িতে চলে এসেছেন। বাড়িতে আসার পর খাসিটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন। ওনার স্ত্রী আবার জিজ্ঞেস করছেন যে এই খাসি কই পাইলা এত রাতের বেলা, বা সন্ধ্যা রাতের বেলা খাসি ধরে আনলা কোত্থেকে? তখন উনি সব ঘটনা খুলে বলেন। তো ওনার স্ত্রী বলেন যে এইভাবে পথের থেকে একটা খাসি ধরে আনলা, যদি কোনো মানুষের হয়। তখন উনি বললেন যে যদি কোনো মানুষের হয় অবশ্যই ফেরত দিয়ে দিব, আর আমি কালকে ওই দিক দিয়ে আবার হাঁটবো, রিক্সা নিয়ে যাব প্রয়োজনে,
জিজ্ঞেস করব কারো খাসি হারিয়েছে কিনা, যদি প্রমাণ পাওয়া যায় তাকে ফেরত দিয়ে দিব, যদি না পাওয়া যায় এটাকে আমি পালবো, বড় হলে আরেকটু যদি বড় হয় আরো কিছুদিন পরে একটু মোটা তাজা করে এটাকে বিক্রি করে দিব, যদি মালিক একদম না পাওয়া যায়। আমি তো আর চুরি করার নিয়েতে নিয়ে আসি নাই। তো ওনার স্ত্রী এটা নিয়ে আর কোনো কথা বাড়ান না। এরপরে অবশ্য এই আসাদ কাকা উনি ওই দিকটাতে গিয়েছিলেন, বেশ কিছু মানুষের সাথে দেখাও হয়েছে, কিছু কিছু বাড়িতে গিয়ে খবরও নিয়েছিলেন যে কারো কোনো খাসি হারানো গিয়েছে কিনা। তবে এই ধরনের কোনো তথ্য উনি পান নাই যে কেউ নাকি এসে বলবে তার খাসি হারানো গিয়েছে। এভাবে কিন্তু বেশ কয়েক মাস কেটে যায়, প্রায় 4 মাস কেটে গিয়েছে। এর মধ্যে একটি ঘটনা ঘটা শুরু করে, মূলত এই 3-4 মাস পরে, এর ভিতর তেমন কিছু হয় নাই আর কি। এক রাতে হঠাৎ করে ওনার এক বন্ধু তাকে ডাকছে আবার কোথা থেকে, একদম বাড়ির উঠোন থেকে না, ওনার বাসা থেকে একটু সাইডে একটা বড় মাঠ রয়েছে, ওই মাঠের ভিতর থেকে চিৎকার করে ডাকছে, এই আসাদ, ওই আসাদ, বাইরে আয় বাইরে আয়, এভাবে ডাকছে। এখন উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, এত রাত্রে ওনাকে ডাকছে নাম ধরে। তো উনি উঠতে গিয়েছেন আর কি, কিন্তু ওনার ওয়াইফ আবার ওনার হাতটা খপ করে চেপে ধরেছেন, বলছে যে কই যাবে এত রাতের বেলা, ওয়াশরুমে যাও নাকি? তখন বলে না, কেন তুমি শোনো নাই, ওই যে বাইরে থেকে আমাকে ডাক দিল, অনেকক্ষণ ধরে তো চিৎকার চেঁচামেচি করছে। তো ওনার ওয়াইফ আবার বলছেন যে আমি তো বাচ্চার কান্নাকাটিতে ঘুম ভেঙে গিয়েছিল ঘন্টাখানেক আগে, এরপরে তো আমার ঘুম হয় নাই, কই আমি তো একটা ডাকও শুনি নাই, তুমি কোথায় যাও? তখন এই আসাদ কাকার একটু হুঁশ ফিরে আসে যে তাই তো, আমার স্ত্রী যদি জেগেই থাকে তাহলে ও ডাক শুনলো না আমি ডাক শুনলাম, ঘটনা কি? বিষয়টা তো মনে হচ্ছে যে স্বপ্নের মধ্যে দেখেছি, মনে হচ্ছে যে দুঃস্বপ্ন দেখুনি জেগে উঠছেন, বিষয়টা এরকম মনে করেছেন আর কি। তো এভাবে কিন্তু প্রায় রাত্রে উনি ডাক শুনতেন আর ওনার ঘুম ভেঙে যেত, আর উনি বাইরে বের হওয়ার চেষ্টা করতেন, কখনো কখনো বাইরে বের হতেনও কিন্তু কাউকে দেখতে পেতেন না, আবার উনি ঘরে ফেরত আসতেন। এভাবে রাতের বেলা বিভিন্ন সময় ওরা ঘুম ভেঙে যেত, সারাদিন রিক্সা চালাতেন, পরিশ্রান্ত থাকতেন, সেই হিসাবে ক্লান্ত শরীরে কিন্তু ঘুমটা ভালো হওয়ার কথা, কিন্তু ওনার এভাবে ঘুম ভালো হতো না, বারবার ওনার ঘুম ভেঙে যেত, খুব অস্থিরতা কাজ করত। আর এই কারণে ওনার শরীর আস্তে আস্তে দুর্বল হতে থাকে, শরীরের শক্তি কমতে থাকে, উনি শুকিয়ে যেতে থাকেন, যার কারণে রিক্সা চালাতেও উনি খুব একটা এনার্জি পেতেন না। এইভাবে কিন্তু আরো 2 মাস কেটে যায়, মানে প্রায় ওই ছাগল আনার পর 6 মাস কেটে গিয়েছে। এরপর কি করেছে, উনি একদিন ওই ছাগলটা বিক্রি করে দিয়েছেন, টাকা পয়সার প্রয়োজন ছিল, টাকা এই কারণে উনি মানে এটা বিক্রি করে দিয়েছিলেন আর কি। তো উনি চিন্তা করেছেন যে উনি তো বেশ অসুস্থ হয়ে পড়েছেন, কিছু ভালো মন্দ খাওয়ার দরকার, চিকিৎসা করার দরকার। ওই টাকা দিয়ে উনি কিছুটা চিকিৎসা করেছিল না, একটু সুস্থও হয়েছিলেন। এর কিছুদিন পর হঠাৎ করে এক রাত্রে ওনার মেয়েটা খুবই ভয়ানকভাবে কাঁদতে থাকে এবং সারাটা রাত কেঁদেছিল। ফজরের আজান হওয়ার পর তার কান্নাকাটি বন্ধ হয় এবং সে ঘুমিয়ে পড়ে। বিষয়টা প্রথম রাত্রেই ঘটেছিল, এই বিষয়টা একদম স্বাভাবিকভাবে নিয়েছিলেন। এরপরেও কিন্তু একই ধরনের ঘটনা ঘটছিল, ওনার বাচ্চাটা হঠাৎ করে কেঁদে উঠল, ওনার বাচ্চাটা ছোট ছিল ওই সময়। আর এই আসাদ কাকার মা বাবাও জীবিত ছিলেন, ওনারা আলাদা একটা ঘরে থাকতেন। তো এক রাতে হয়েছে কি, ওনার মা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছে। তো উনি কি করেছেন, ওনার স্বামীকে মানে এই আসাদ কাকার বাবাকে ডাক দিয়েছেন যে এই আমি একটু বাইরে যাব, তুমি একটু আসো সাথে। এখন এই আসাদ কাকার বাবা তো ঘুমের ঘরে বলেছেন যে হ্যাঁ আসতেছি তুমি যাও, এরকম কিন্তু আমরা অনেকেই বলি, কিন্তু পরে আবার ঘুমিয়ে যাই। তো উনি ওইভাবেই বলেছেন এবং ঘুমিয়েও গিয়েছেন, ওনার কিছু মনে নাই। তো এর মধ্যে কি হয়েছে, কতক্ষণ কেটে গেছে কেউ কিছু বলতে পারেন না। এর মধ্যে আসাদ কাকা উনিও আবার ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন, রাত আনুমানিক তখন 3:30 কি 4টা বাজে। তো উনি যখন বের হয়েছেন উনি খেয়াল করেন ওনার মা বাবার যে ঘর, ওই ঘরের দরজা খোলা। উনি চিন্তা করছেন কি ব্যাপার, এত রাত্রে দরজা খোলা। তো উনি আবার বাইরে থেকে ডাক দিয়েছেন যে আম্মা, আব্বা। দেখে যে আম্মা বলে ডাকার পর উত্তর নেই, আব্বা বলে ডাকছেন, ভিতর থেকে উত্তর নিয়েছেন। তো তখন আবার আসাদ কাকা ভিতরে ঢুকেছেন, গিয়ে দেখেন ওর আম্মা নেই, ভাই আব্বা আম্মা কই? তখন এই আসাদ কাকার বাবার হুঁশ ফিরে এসেছে, এই তোর মা তো আমাকে ডাকছিল, সে তো বাইরে যাবে বলছিল, আমি তো আর উঠি নাই, ঘুমাই গেছিলাম, চল তো এতক্ষণ হয়ে গেছে
মনে হয় আমি বেশ খানিকক্ষণ ঘুমাইছি, চলতো চলতো। তখন এই আসাদ কাকা এবং ওনার বাবা দুজনই বাইরে বের হন, ওয়াশরুমের দিকে যান, যে না, ওয়াশরুমে তো তার মা নাই। ওনারা ওই রাত্রে আশেপাশে খুঁজতে থাকেন, কিন্তু তার মাকে পাওয়া যাচ্ছিল না। এদিকে কোথায় গেল কোথায় গেল, ওনারা তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, আশেপাশের প্রতিবেশীরাও চলে এসেছে, তারাও খুঁজতে থাকেন। সারা রাত ধরে অনেকেই খুঁজেছিলেন, কিন্তু কোথাও ওনার মাকে পাওয়া যায়নি। ওনার বড় ভাই ছিল, ওনার বড় ভাইয়ের ঘর ছিল পাশে, তারাও খুঁজেছেন, কিন্তু কোথাও পাওয়া যায়নি। সকালবেলা ওনাদেরই একজন প্রতিবেশী, ওনাদের বাড়ির পশ্চিম পাশে মাঠের একটা মাঠ রয়েছে, ওই মাঠ থেকে মূলত ডাক আসতো, এই যে আস্তে কাকাকে ডাকতো। ওই পশ্চিম পাশের মাঠের পরে আর একটা পুকুর রয়েছে, ওই পুকুরের ভেতর কাদার ভেতরে এই আসাদ কাকার মাকে মৃত অবস্থায় পাওয়া যায়। যে মাথা নিচ দিকে মানে গাড়া ছিল, পা উপর দিকে, বিষয়টা এরকম না, মানে ওই কাদার মধ্যে মৃত অবস্থায় পড়েছিল, শোয়ানো ছিল। ওই পুকুরটাতে কিন্তু বহুদিন যাবৎ কোনো মাছ চাষ হতো না। ওই পুকুরটাতে নাকি একদিন হঠাৎ করেই পানি শুকিয়ে গেছে, ভরা পুকুর কিন্তু পানি শুকিয়ে গেছে। এরপরে আবার পানি হয়েছে, কিন্তু আজ অবধি ওখানে নাকি কোনো মাছ চাষ হয় না। এই পুকুরটিকে নিয়ে নাকি অনেক ভৌতিক ঘটনা রয়েছে, পরে একটা সময় উনি শেয়ার করবেন বলেছেন। তো যাই হোক, কোনো কারণ ছাড়া নাকি ওই পুকুরটার কাছে কেউ সহজে যেত না। আর ওইখানেই রাতের বেলা ওনার মা কেন গেলেন, বুঝতে পারলেন এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। ওনার মার সাথে তো কারো শত্রুতা ছিল না যে রাতের বেলা ওনাকে নিয়ে মেরে ফেলবে। বুঝতে পারলেন এটা কোনো অশুভ শক্তি ঘটিয়েছে। যাই হোক, পরের দিন যেহেতু হয়ে গেছে, মানে ওই রাতের পরের দিন সকলে পরামর্শ দিল যে এটা নিয়ে আসলে খুব আর বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না, এটা যে কোনো প্যারানরমাল কোনো কারণে হয়েছে এটা বোঝাই যাচ্ছে, সুতরাং ওনাকে দাফন কাফন করিয়ে জানাজা দিয়ে আমরা কবর দিয়ে দিই। তো সেটাই করা হয়। তারপর থেকে ওনার বাবা একা হয়ে গেলেন, একাই ওই ঘরে ঘুমাতেন। ওনার মা মারা যাওয়ার ঠিক ৪৫ দিনের মাথায় সকালবেলা যখন এই আসাদ কাকা কোনো সারা শব্দ না পেয়ে ডাকতে গিয়েছেন, তো গিয়ে দেখেন যে দরজা ভেতর থেকে বন্ধ, ধাক্কাধাক্কি করছেন, দরজা ভেঙে ভিতর ঢুকে দেখেন যে ওনার বাবা ঘরের মেঝেতে পড়ে আছে মৃত অবস্থায়। কি কারণে উনি মারা গিয়েছেন এই বিষয়ে কোনো কিছু জানা যায় না বা বুঝতেও পারেননি। হয়তোবা স্ট্রোক করেছিলেন, এরকমই চিন্তা করা হয়। ওনার বাবাকেও গোসল করিয়ে জানাজা দিয়ে কবরস্থ করা হয়। তখনও কিন্তু ওনারা বুঝতে পারেননি কেন, কি কারণে, কোন অপরাধে এটা হচ্ছে। এর বেশ কয়েকদিন পর ওনার মা এবং বাবার জন্য বাড়িতে দোয়ার আয়োজন করা হয়। গরিব দুঃখীকে সাধ্য অনুযায়ী ওনারা খাইয়েছেন। ওই রাত্রে এই আসাদ কাকাকে ওই যে পশ্চিম পাশের ওই মাঠের ওই জায়গা থেকে একটা ডাক আসে, কিন্তু এইবার আর তার বন্ধুদের কোনো কণ্ঠের ডাক ছিল না, এবার ছিল তার বাবার কণ্ঠের ডাক। তো উনিও এই ডাক শুনে মন্ত্রমুগ্ধের মতো ঘর থেকে বেরিয়ে পড়েন। ওনার স্ত্রী কিন্তু তখনও টের পান নাই। আর স্বামীর এই ধরনের ঘুম ভেঙে যাওয়া, উঠে বাইরে যাওয়া, এই সমস্ত বিষয় মাস খানেক ধরে দেখতে দেখতে ওনার ঘুমও পাতলা হয়ে গিয়েছিল। এই জন্য ওনার স্বামী বিছানা থেকে নামলে উনি টের পেয়ে যেতেন। কিন্তু ওই সময় কোনো কারণে ওনার ঘুমটা হয়তো একটু গভীরে চলে গিয়েছিল, যার উনি টের পান নাই। কিন্তু একটু পরে আবার উনি টের পেয়েছিলেন। তখন উনি দৌড়ে বাইরে বেরিয়েছেন, প্রথমে ওয়াশরুমের দিকে গিয়েছেন যে সে ওয়াশরুমে গিয়েছে কিনা, কিন্তু না, ওয়াশরুমে নাই। তাহলে কোথায় গেল? তখন উনি চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। এই আসাদ কাকার বড় ভাইয়ের যে ঘর, সেখানে গিয়ে ডাকাডাকি শুরু করেছেন। তার বড় ভাই এসেছে, ভাতিজা এসেছে। তখন এই আসাদ কাকার বড় ভাই, আসাদ কাকার ভাতিজা এবং আসাদ কাকার স্ত্রী তিনজন মিলে দ্রুত বের হয়েছেন। বের হয়েই দেখছেন যে ওই আসাদ কাকা ওই পুকুরের দিকটাতে চলে যাচ্ছে। উনি তো দৌড়ে গিয়ে তাকে ধরেছেন। দৌড়ে গিয়ে ধরেছেন, তখন উনি এলোমেলো অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। ওনাকে টেনে হিচড়ে নিয়ে ওনার বাবার যে রুমটা ছিল, ওনার বাবা মা যে রুমে ঘুমাতেন, তো ওই রুমটাতে ওনাকে আটকে রাখা হয়। তো সকালবেলা একজন হুজুরকে নিয়ে আসা হয়। তো ওই হুজুরটা নাকি খুব নাম করা একজন হুজুর ওনাদের এলাকার। তো ওনাকে নিয়ে আসার পর উনি ওনার মতো করে রুকিয়া করতে থাকেন। তো উনি নাকি
কিছু দোয়া দুরুদ পরে ফু দেওয়ার পর এই আসাদ কাকা ঘুমিয়ে পড়েন, ওনার কিছু মনে নাই। তবে উনি যখন হুঁশে আসেন, মানে ওনার যখন ঘুম থেকে জাগ্রত অবস্থায় উনি চলে আসেন, তখন অন্যদের মাধ্যম দিয়ে শুনতে পেয়েছিলেন যে উনি কি বলেছিলেন। কিছুক্ষণ পরে নাকি ওনার শরীরে এক অশরীরী ভর করে। অশরীরী আসার পর ওই হুজুর জিজ্ঞেস করেন যে তুমি কে, কোথায় থাকো এবং একে কেন ধরলা? তখন ওই জিনিসটা বলে যে আমরা মোট 3 জন, আর এ তো খুব বড় ধরনের একটা অন্যায় করেছে। ওকে তো সুযোগ দেয়া হয়েছিল, কিন্তু ও সুযোগটা তো কাজে লাগায় নাই। তো কি অন্যায় করেছে? তখন ওই অশরীরীটা বলে যে এই যে 3 রাস্তার মোড়, এইখানে অনেকে মানত করে, বিভিন্ন জিনিস ভোগ দেয়। তো এমনই একজন একটা ছাগল ভোগ দিয়ে গিয়েছিল সন্ধ্যার সময়। তো ওই জিনিসটা আমরা নেব এমন সময় এই আসাদ মিয়া এখানে চলে আসে এবং এসে ওই ছাগলটাকে নিয়ে চলে যায়। যেহেতু ওই ছাগলটার উপর আমরা মন্ত্র পড়েছিলাম, যার কারণে ছাগলটা আসলে ওইভাবে ছোটাছুটি করতো না, আর ওই জিনিসটার গায়ে যেই হাত দেবে ছাগলটা তার বশ হয়ে যাবে। আর ওই সময় আমরা ওটাকে হাত দেওয়ার আগেই আসাদ মিয়া এসে হাত দেয় এবং আসাদ মিয়ার বশ হয়ে যায়, আসাদ মিয়া ওকে নিয়ে চলে যায়। এরপর আমরা এই জিনিসটা ওর কাছ থেকে নিতে পারিনি, আমরা চেষ্টা করেছি, নিতে পারিনি। তো আমাদেরকে দেয়া জিনিস ও কেন নিল, এইটাই ওর অপরাধ। এই কারণে আমরা চেষ্টা করেছিলাম যে আসাদ মিয়াকেই নিয়ে যেতে, অনেক চেষ্টা করেছি, বিভিন্ন সময় পারি নাই। ওর বউ ওকে ধরে ফেলতো। যদি একবার ওই মাঠের ভিতর নিয়ে আসতে পারতাম তাহলে অনেক আগেই ওকে নিয়ে যেতাম। যেহেতু পারছিলাম না, আর আমার সাথে থাকা 2 জন ওরা খুব ক্ষিপ্ত হয়ে গিয়েছিল এত দেরি দেখে, এই কারণে ওদের 2 জন কিন্তু ওদের ভোগ ঠিকই নিয়ে গেছে। এখন আমি আমার ভোগ ছাড়া এখান থেকে যাব না। ওই হুজুর তো এই কথা শুনে বেশ বিচলিত হন যে ওরা ওদের ভোগ নিয়ে গেছে মানে? বলে হ্যাঁ, ওদের একজন ওর মাকে মেরে ফেলেছে, আর একজন ওর বাবাকে মেরে ফেলেছে। এই কারণে 2টা বলি কিন্তু ওরা নিয়ে চলে গেছে। এখন আমারটা বাকি, এখন আমি এই আসাদকে নিব। তখন ওই হুজুর বলে যে ও তো আর জেনে বুঝে কাজটা করে নাই, আর যতদূর জানি ওর পরিবারের সাথে কথা হয়েছে, শুরুর থেকে যতটুকু ইতিহাস জেনেছি, এই ছাগলের ব্যাপারটা বা খাসির ব্যাপারটা ও তো পরে খুঁজেছিল। তখন ওই জিনটা বলে হ্যাঁ খুঁজেছিল, কারণ যে দিয়েছিল সে তো এই এলাকার না, এই কারণে লোকাল লোকজন কেউ বলে নাই যে এটা তাদের ছাগল বা খাসি। এই কারণেই ও কোনো তথ্য পায় নাই। কিন্তু ওর তো বোঝা উচিত ছিল, যেহেতু ছোটবেলা থেকে এলাকায় বড় হয়েছে, এইভাবে সন্ধ্যার সময় এই 3 রাস্তার মোড়ে কোনো জিনিস পাওয়ার পর ওর নেওয়া উচিত হয় না, এটা তোর বোঝা উচিত ছিল। আর ওকে শাস্তি দিলে আরো অনেকেই এটা থেকে শিক্ষা পাবে। সুতরাং হুজুর তুমি যাই বলো না কেন, আমাকে যেটাই দিতে চাও না কেন, খাসি দিতে চাও, গরু দিতে চাও, মহিষ দিতে চাও, আমি কিচ্ছু নেব না। আমার সাথে থাকা 2 জন যেহেতু 2টা মানুষের প্রাণ নিয়ে গেছে, আমিও আসাদের প্রাণ নিয়েই যাব। কোনো কিছুতেই আমাকে আটকানো যাবে না। তখন হুজুর বলে যে তুই যদি না যাস তোকে কিন্তু বন্দি করব। তখন ওই জিনটা বলে যে কর, বন্দি কর, কয়দিন আটকায় রাখবি, একটা সময় তো আমি ছাড়া পাবো। আর মনে রাখবি তখনই কিন্তু আসাদের জীবনের শেষ দিন হবে। তখন হুজুর যখন দেখলেন যে কোনোভাবেই ওকে অন্য কোনো কিছু, গরু ছাগল এগুলা দিয়ে কোনোভাবেই তাকে মানানো যাচ্ছে না, বাধ্য হয়েই হুজুর ওই জিনটাকে বন্দি করেছিলেন। এবং বন্দি করার পর ওই এলাকার একটি বট গাছে নাকি আটকে রেখেছেন। তখন নাকি ওই অভাবটা বলেছিল একবার যদি ছাড়া পাই ওই দিন কিন্তু আসাদের জীবনের শেষ দিন হবে। আসাদ কাকা মানে আসাদ মিয়া যিনি, উনি কিন্তু এরপরে সুস্থ হয়ে গিয়েছিলেন, ওনার সাথে আর কখনো কোনো ধরনের ঘটনা ঘটেনি। কিন্তু সমস্যা হলো যে এই যে ওনার মা মারা যাওয়া, বাবা মারা যাওয়া, এই ধরনের ভয়ের ঘটনা ঘটা, ওনার উপর একটা শারীরিক অত্যাচার চলা, এই কারণে উনি মানসিকভাবে বেশ ভেঙে পড়েছিলেন। সংসারে অভাব অনটন, আগের মতো রিক্সা চালাতে পারতেন না। ওনার ওয়াইফের সাথে বেশ অনেক সময় ঝগড়াঝাটি লাগতো। এক পর্যায়ে ওনার ওয়াইফ রাগ করে তার মেয়েকে নিয়ে তার বাপের বাড়ি চলে যায়। এরপরে দীর্ঘদিন এই আসাদ কাকা একা একাই থাকেন। ওনার ওয়াইফ বিদেশে যান চাকরি নিয়ে। ওনার মেয়ে কিন্তু এখনো আছে। ওই সময় তো মেয়ে অনেক ছোট ছিল, এখন বড় হয়েছে। তবে ওনার ওয়াইফের সাথে খুব একটা কথা হয় না। ওনার মেয়ের সাথে মাঝে মাঝে মোবাইল ফোনে কথা বলেন উনি।
এতটুকু জানা গিয়েছে। তো এভাবেই উনি চলছেন, ওনার জীবনটা এখন এভাবেই আছে। আর ওনার জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে আবার স্বাভাবিক জীবনে ফেরত আনুন, আর ওই ভয়াল ঘটনা যেন ওনার কাছে আর কখনো ফেরত না আসে, আমরা এই কামনাই করি। ধন্যবাদ মামুন ভাইকে এই ঘটনাটি পাঠিয়েছেন বলে। আসলে সব ঘটনা তো সুন্দর হয় না, সব ঘটনা আনন্দদায়ক হয় না। আমরা ভয়ের ঘটনা যেগুলো প্রচার করি এগুলো কোনোটাই আসলে আনন্দদায়ক না। হ্যাঁ, এটা ভয়ের আনন্দ দিতে পারে, কিন্তু আমরা আনন্দ না বলে আমরা এটা ভয়ের শিহরণ বলতে চাই। আমাদের আহমেদ বাবু আমাদের সঙ্গে আছেন, তারপরে আমরা নতুন অতিথিদের কাছে যাব। আমরা চলে যাব আপনার ঘটনায় এবং শুনি আজকের প্রথম ঘটনাটি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। এবং এই ঘটনাটি যিনি আমাদের সাথে শেয়ার করেছেন তিনি তার ছদ্মনাম ব্যবহার করতে চাইছেন। তিনি গত কয়েক মাসে অদ্ভুতুরের একজন ফ্যান হয়েছেন। তিনি বলেছেন যে তিনি অসম্ভব পছন্দ করেন অদ্ভুতুরেকে এবং তিনি অদ্ভুতুরে শুনে ঘুমান। তো যাই হোক, তিনি লিখেছেন যে তিনি নিয়মিত ঘটনা শেয়ার করতে চান। তিনি অনেক ঘটনা অলরেডি শুনেছেন মানুষের কাছে, সেগুলো শুধু সময় করে তাকে লিখতে হবে বা রেকর্ড করে পাঠাতে হবে। তো তিনি তার নিজের আসল নাম ব্যবহার করে ঘটনা শেয়ার করতে চাইছেন না, তিনি একটি ছদ্মনাম শেয়ার করেছেন। যেই নামটি তিনি বলেছেন ইউজ করতে সেটা হচ্ছে মিস্টিক মিনা। তো যাই হোক, আমি মিস্টিক মিনার পক্ষ থেকেই ঘটনাটা শেয়ার করছি। তিনি জার্মানির মিউনিক থেকে শেয়ার করেছেন ঘটনাটি এবং তিনি সেখানকার একটি ঘটনা শেয়ার করেছেন। তো এটি দিয়ে আজকের প্রথম অদ্ভুতরে 300+1 এপিসোডটা শুরু করতে যাচ্ছি। মিনা যে প্রতিষ্ঠানটিতে চাকরি করেন সেটি মূলত একটা সিরামিক গুডস বেসড কোম্পানি। এখানে সিরামিকের বিভিন্ন আইটেম তারা ইম্পোর্ট করেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এবং সেটা ডিস্ট্রিবিউট হয় থ্রু আউট দ্য ইউরোপ। তো যাই হোক, সেখানে এই প্রোডাক্টগুলো সুপারভিশনের দায়িত্বে থাকেন মিনা এবং তাকে ডেলিভারি এন্ড ডিসপ্যাচের সাথেও কানেক্টেড থাকতে হয়। তো যখন কাজ আসে তখন অনেক বিজি থাকে এবং যখন কাজ না থাকে তখন বেশ স্লো টাইম কাটায়। তো তখন তাদের বিভিন্ন কলিগদের সাথে গল্প হয়। তো এরকমই একটা সময় একবার জুলাই মাস, খুব বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি বাইরে। তো সেই বৃষ্টির মধ্যে বসে আছে মিনা এবং তখন হঠাৎ করে তাদের একটা ডেলিভারি আসলো এবং সেই ডেলিভারিতে তাদের প্রোডাক্ট ঢুকলো। তো এই প্রোডাক্টগুলো ছিল বেশ কেয়ারফুলি হ্যান্ডেল করার প্রোডাক্ট এবং এগুলো ছিল আর্টিফ্যাক্ট, এগুলো সেন্ট্রাল এশিয়া থেকে আসছে। তো সেই যে ডেলিভারি পার্সন যিনি ছিলেন তিনি মিনাকে বললেন যে এগুলো খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আমার লোকরা তো নিচ্ছে এবং আপনাদের ওয়্যার হাউসের লোকরা যাতে কেয়ারফুল থাকে, আর আপনাদের এই জায়গাটা তো কোথায়, এই সাইডের এখানে। তো মিনা বলল যে আপনি কি আসেন নাই বা এর আগে কখন আমাদের এখানে? বলেন না। যাক, মিনা নিজে গিয়ে তাকে দেখাইলো ওয়্যার হাউসের কোথায়, ওইটার টেম্পারেচার কন্ট্রোল রুম যেখানে এইসব আর্টিফ্যাক্ট গুলো রাখা হয়। তো যাই হোক, সেখানে স্টোর করলো। তো রাখার পরে দেখা গেল যে যখন বেরোইতেছে ওই মূল যে ডেলিভারি পার্সন সে তার মনে হচ্ছে ঘাম ছুটে গেছে, এরকম মানে একটা অবস্থা। যদিও বাইরে বৃষ্টি হচ্ছে, টেম্পারেচার কাইন্ড অফ মাগি থাকলেও ইটস ওকে, বাট মিনার কাছে একটুই লাগলো যে এই লোকটার ঘামতেছে কেন, এক্সেসিভ। তো মিনা তাকে জাস্ট ভদ্রতা করে জিজ্ঞেস করলো যে আপনার কি ঘাম বেশি হয় এরকম? তো বলতেছে যে না না, মানে বলতেছে মিনা যে আর ইউ অলরাইট, মানে আপনি কি অলরাইট, মানে ঠিক আছেন, এরকম ঘামতেছেন? তখন সে বলে যে না না ঠিক আছে, বাট আমি যখন এই আর্টিফ্যাক্ট হ্যান্ডেল করি আমার মাথা ঠিক থাকে না, মানে আমার কাছে মানে ভয় লাগে, অন্যরকম লাগে। কাজ আমার কিছু এক্সপিরিয়েন্স আছে এরকম যে উল্টাপাল্টা এক্সপিরিয়েন্স, এই কারণে আমি বেশ অন্যরকম টেন্স থাকি, কোনটা কি হয় না হয়। তো মিনা বলে যে কিরকম? তো লোকটা তখন বলে যে না, বললে অবিশ্বাস্য শোনাবে আর আপনি এটা বিশ্বাস করবেন কিনা তাও তো একটা ব্যাপার। যাক, বাদ দেন ওইটা, ইটস ওকে। হ্যাঁ, আমি ইট উইল বি অলরাইট, আমি ঠিক হয়ে যাবো একটু পরে, আপনি আমার এই কাগজপত্রগুলো দেখে দেন। তো মিনা আর কিছু না বলে তার কাগজপত্র নেয় এবং তাদের যে এগুলো কাউন্টিং এন্ড এগুলো দেখার ব্যাপার স্যাপার ছিল, কোনো ড্যামেজ আছে কিনা, তাদের লোক সাথে ছিল এবং যেগুলো সব চেক ক্রস ভেরিফিকেশন করে যখন নিয়ে আসে, তো যখন সাইন করতেছে তো মিনা তখন জিজ্ঞেস করে লোকটাকে যে মানে উড ইউ মাইন্ড টেলিং মি অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স, সেটা আমাকে বলেন যে আপনার এক্সপিরিয়েন্সটা কি ছিল। মানে আই গট কিউরিয়াস, মানে আমি কিউরিয়াস হয়ে গেছি ব্যাপারটা নিয়ে যে কিরকম এক্সপিরিয়েন্সের কথা আপনি বলতেছেন যে আর্টিফ্যাক্ট হ্যান্ডেল করতে গেলে। মানে মিনা আবার এই ধরনের জিনিসগুলো বেশ পছন্দ করে, একটু তার কাছে রহস্যের গন্ধ পাইছে এখানে।
তো তখন সেই ট্রাকার, তার নাম ছিল গুন্থার, এবং গুন্থার তখন বলে যে আসলে ম্যাম আমরা তো এরকম অনেক কিছু হ্যান্ডেল করি, হ্যাঁ আমরা যেহেতু এই ডেলিভারি কোম্পানির সাথে আছি অনেক কিছু হ্যান্ডেল করতে হয়, তো এইখানে আমার কয়েকটাই এরকম বাজে এক্সপিরিয়েন্স আছে এটা নিয়ে। সবচেয়ে বড় বা সবচেয়ে ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স যেটা হয়, তারপর থেকে আমি অনেকটাই এরকম হয়ে যাই, অনেকদিন এগুলাতে ছিলাম না, এই কাজে আমি ইনভলভ ছিলাম না। তো মিনা বলে যে বলতে পারেন স্টোরিটা, আই ক্যান লিসেন টু ইউ। তো তখন বেশ বৃষ্টি হচ্ছে তার অফিসের বাইরে। তো লোকটা বলে যে আচ্ছা ঠিক আছে। তো মিনা কফির কথা বলে, তো কফি খেতে খেতে তখন লোকটা বলে যে 2005 সালের কথা, আমার বয়স তখন কেবল 22 বছর, আমি একেবারেই যুবক, আর তখন আমি খুব নতুন এই ট্রাকিং এ ঢুকছি, মানে আমার এক্সপিরিয়েন্স শুধু আমাদের দেশের ভেতরেই, মানে আমাদের ল্যান্ডের ভেতরেই, এর বাইরের পার্শ্ববর্তী কোনো দেশে যাওয়া হয় নাই। তো অনেক সময় তো জানেন যে ডেলিভারি ব্যাপারগুলো আসে দূর থেকে আসতে হয়, অস্ট্রিয়ার থেকে আসে, চেক রিপাবলিক থেকে আসে, তো ওইসব জায়গা আমার কোনো যাওয়া হয়নি, এক্সপিরিয়েন্স নাই। তো ওই সময় প্রথম আমাকে আমার কোম্পানি অ্যাসাইন করলো একটা কাজ, সেটা হচ্ছে বোহেমিয়ার থেকে আমাকে ডেলিভারি নিয়ে আসতে হবে। অ্যান্ড যাওয়ার সময় আমার কোম্পানি আমাকে ওখান থেকে প্রোডাক্ট তুলে দিল ট্রাকে, এবং সবকিছু বলে দিল কিভাবে কি ইনস্ট্রাকশন। তা আমি সেইভাবে যাচ্ছি, সেই জায়গায় রওনা দিলাম বোহেমিয়ার উদ্দেশ্যে। আর বেশ ন্যাচারাল বিভিন্ন ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে চলে গেলাম একসময় বোহেমিয়াতে। তো গিয়ে পৌঁছালাম, একটু ডিফারেন্ট, অন্য দেশ অ্যান্ড ডিফারেন্ট এনভায়রনমেন্ট সবকিছু, মানে বর্ডার ক্রস করে ওই পাশে যাওয়া মানে একটা অন্যরকম লাগে আর কি, আরেকটা দেশ, আরেক রকম মানুষ। যদিও তখন পর্যন্ত ল্যান্ডস্কেপ খুব একটা চেঞ্জ হয় না। যাই হোক, ঢোকার পর গেলাম, আমার কাছে অ্যাড্রেস ছিল, সেই অ্যাড্রেসে যেতে হবে, এবং ইনস্ট্রাকশন নিয়ে নিলাম ওদের কাছ থেকে। ওখান থেকে যখন গেলাম, গিয়ে আমার যে কনসাইনমেন্ট এখানে ছিল সেটা ড্রপ করলাম, করে তারপর সেখান থেকে জেনে নিলাম যে আমার যে পিক আপ আইডি, যেখান থেকে আমার নিতে হবে জিনিস, তো সেই অ্যাড্রেসটা ছিল কান্ট্রি সাইড বোহেমিয়াতে, মানে বোহেমিয়ার যেই জায়গাটাতে বেশ কান্ট্রি সাইড, মানে জনবসতি কম, এরকম একটা অ্যাড্রেস জায়গায় মোটামুটি আমাকে বুঝিয়ে দিল ওরা যে বেশ ঘোরপেচের রাস্তা ওখান দিয়ে। তো আমি রওনা দিলাম এবং এক সময় গিয়ে পৌঁছালাম সেখানে। অসাধারণ ওয়েদার, অসাধারণ দৃশ্য, মানে আমি ওই কান্ট্রি সাইডটা দেখে একেবারে বিমোহিত হয়ে গেলাম, মানে অন্যরকম লাগলো আমার কাছে। মানে তখন শীত আসতেছে আর কি, ঠান্ডা পড়তেছে বেশ, তো এত সুন্দর একটা ঘ্রাণ বাইরে, প্রকৃতির ঘ্রাণ, এবং আমার সবসময় নাকে লেগে থাকতো ট্রাকের ফিওলের ঘ্রাণ, মানে একটা কাইন্ড অফ লাইক ফিওলের মতো একটা ঘ্রাণ আমার নাকে লেগেই থাকতো, যেহেতু আমি একজন ট্রাকার। দুইটা মিলা একটা অন্যরকম লাগতেছে। যাই হোক, পৌঁছালাম যে যেখান থেকে আমি পিক আপ করবো, দেখলাম যে এটা একটা বিশাল অ্যাকচুয়ালি শেড, মানে বিশাল একটা শেড, এবং তার পাশে বিভিন্ন রকম ছোটখাটো ট্রাক রাখা, এবং বিশাল ফেন্সের ভেতরে। তা আমি গিয়ে যখন বললাম, আমাকে খুলে দিল ট্রাক ঢোকানোর জন্য, ঢুকলাম। তো ঢুকেই আমার কাছে বেশ একটা উৎকট গন্ধ নাকে লাগতেছিল, বেশ উৎকট গন্ধ, মানে কেমন জানি একটা গন্ধ, এবং এই গন্ধটা একসময় বেশ প্রকট হয়ে গেল আমি যখন ওই মূল যে শেডের কাছাকাছি আসলাম। ট্রাক পার্ক করে ট্রাক থেকে নেমে গন্ধটা আবার বাড়ি মারল নাকে, কারণ এতক্ষণ তো আমার জানালা উঠানো ছিল, তারপরে গন্ধ পাচ্ছিলাম, এখন গন্ধটা আরো প্রকট হয়ে গেল। তো আমি হেঁটে গেলাম, নাকটা চেপে ধরছি, নাক চেপে ধরে সামনে গেলাম, গিয়ে ওখানে দেখলাম যে ওখানকার মানুষ আমার হাতের আমার যে পেপার ধরাই দিলাম। তো ওরা দেখে বললো যে ওকে, ট্রাক ঘুরে আনো। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে এটা কিসের কনসাইনমেন্ট। তো আমাকে লোকটা বললো যে, হেসে দিয়ে বললো, তুমি জানো না? বলে না। বলে এটা হচ্ছে বায়ো ফার্টিলাইজার। সো ডিডন্ট ইউ গেট দ্য স্মেল পাও নাই তুমি? তো আমি বললাম যে ইট ওয়াজ প্রিটি স্ট্রং, অনেক অনেক বেশি, মানে গন্ধ আসতেছে। তো লোকটা হাসতে হাসতে চলে গেল। তো আমার কাছে মানে মনে হলো যে ভাই, পুরা রাস্তা যদি আমাকে এরকম গন্ধ পাইতে হয় তাহলে তো মানে খুব ভয়ঙ্কর একটা অবস্থা হবে। যদিও নিশ্চয়ই ওয়েল প্যাকড করে দিবে, ট্রাকের পিছরটা তো অ্যাকচুয়ালি লকড সিল্ড, ওইটা তো থেকে গন্ধটা আমার ভিতরে আসবে কিনা, বাট এইখানেই যে স্ট্রং স্মেল পাচ্ছি। যাই হোক, আমি আমার মতো ট্রাক ঘুরায় নিয়ে আসলাম, এবং তারা লোড শুরু করলো, আমি আমার মতো আশেপাশে টাইম কাটালাম। তো এক পর্যায়ে স্টকিং শেষ, আমাকে ডাকলো, ডেকে বললো যে কতগুলা বক্স আছে এখানে। দেখলাম কাঠের বক্স, সব বড় বড় উডেন বক্স, এটার মধ্যে ভরা, এবং ওগুলা নাম্বার দেওয়া। তা আমি জাস্ট বক্স নাম্বারগুলো আমাকে মিলাই দিল আমার ইসের সাথে, ইনভয়েসের সাথে। তা আমি ওগুলো মিলাই নিলাম, মিলাই নিয়ে তার সাথে কথাবার্তা বলে সিগনেচার নিয়ে আমি আমার ট্রাক লক করে রওনা দিচ্ছি। তো যখন রওনা দিচ্ছি তখন কিন্তু অলরেডি রাত 8টা বেজে গেছে, এবং তাদের যে কোম্পানি যেখান থেকে আমি কনসাইনমেন্ট নিলাম, আমি ছিলাম লাস্ট ট্রাক।
আর আমি চলে যাব। আর ওদের 2জন মানুষ ছিল মাত্র, তারা আমাকে এগুলো বুঝাই দিল এবং আমি দেখলাম যে তারা তাড়াতাড়ি এগুলা বুঝা টুঝাই দিয়ে তাদের অফিসের দিকে চলে যাচ্ছে। আর পুরো যে তাদের যে পুরা যে সেটেলমেন্ট, এখানে যে বিশাল যে শেড এন্ড স্টাফ, এগুলো সব অন্ধকার হয়ে আছে এবং তাদের অফিস রুমে শুধু বাতি জ্বলতেছে একটা। আমি জাস্ট তাকায় দেখলাম, অন্যরকম একটা পরিবেশ লাগলো, মানে একটু ডিফারেন্ট। আমি এটার সাথে খুব একটা ইউজড না, আমি থাকি সিটিতে। তো এখান থেকে তাকায় দেখতেছি যে এই দৃশ্যটা আমি এনজয় করতেছি, কারণ চারিপাশে বড় কাঠের ফেন্স দেয়া, মানে কাঠ দিয়ে ফেন্স করা, লম্বা কাঠের ফেন্স, এবং তার শেষ মাথায় তাদের বিশাল একটা শেড, এবং সে শেডের ওই পারে মানে একেবারে পিছনে ফরেস্টের লাইন দেখা যাচ্ছে, চাঁদ উঠছে একটা, মানে অন্যরকম পরিবেশ। তো যাই হোক, জিনিসটা এনজয় করতেছি, বাট স্মেলটা বদার করতেছিল। যদিও আমার ট্রাক থেকে এখন স্মেল আসে না, কারণ ট্রাকের পেছনটা তো বক্স। তো আমি স্টার্ট দিয়ে রওনা দিলাম। আমাকে যেতে হবে প্রায় 100 কিলোমিটার, এবং আমি টাইম দেখতেছিলাম যে আমার হয়তো সময় 2 ঘন্টার মতো লাগতে পারে এখান থেকে যেতে। আমি মোটামুটি একটা অ্যাসেসমেন্ট করে নিলাম। যাক, বের হয়ে গেলাম রাস্তায়। আমি রাস্তা আগে বুঝে নিয়ে আসছিলাম এবং সেই অনুযায়ী চলা শুরু করলাম, একটা রাউট ধরে পুরা। মানে একেবারে নির্জন রাস্তা, ওই সময় গাড়ি ঘোড়া একেবারে নেই বললেই চলে। মানে অল্প কিছু গাড়ি ঘোড়া হঠাৎ করে প্যাস করে পাশ থেকে, এবং 2-1 ট্রাক পাস করে গেছে আমাকে। আমি মোটামুটি আমার মতো অ্যাভারেজ স্পিডে চলতেছি, আর ওই স্মেল আমাকে বদার করতেছে না, কারণ ওইটা আমার ট্রাকের পেছনটাই বক্স করা, তো সুতরাং স্মেলটা এখানে আসতেছে না। আমি মোটামুটি আমার মতো আস্তে করে রেডিও অন করে শুনতে শুনতে যাচ্ছি, এবং 2 পাশে বেশ ফরেস্ট। তো যেখান থেকে বাঁক নিয়ে রাস্তাটা এরকম ঘুরে গেছে, ওইটার 2 পাশে কিন্তু ফরেস্ট। একটা অংশ পড়ছে এই চেক রিপাবলিকের এদিকে, এবং বোহেমিয়ান ফরেস্ট, আর ওই পাশে আমাদের জার্মান অংশে পড়ছে সেখানকার এনশিয়েন্ট ফরেস্ট। এমনি পরিবেশগত কোনো পার্থক্য নাই, জাস্ট 2টা দেশ। এক সময় চলে আসলাম বর্ডারে, এবং সেখানে ট্রাকগুলো চেকিং করা হয় এবং এন্ট্রি নেওয়া হয়। তো ট্রাক চেক হলো, আমার ট্রাক দেখালাম, আমি সবকিছু ইন্সপেক্ট করে যখন ছেড়ে দিল, ঢুকে গেলাম আমাদের দেশের অংশে। আর চলতেছি রাস্তা ধরে। আমি বুঝতে পারছি যে আর বেশি নাই, হয়তো 60-70 কিলোমিটার এরকম অবস্থা। তো রাস্তাটা এই অংশটায় বেশ নির্জন, খুব বেশি রকমের নির্জন, মানে কেমন জানি মনে হচ্ছে যে খা খা করতেছে। আর আমার কাছে একটু ভয় লাগতেছে, কারণ কি এই ফরেস্ট সম্বন্ধে আমি আগে শুনছি যে এইটা বেশ এনশিয়েন্ট একটা ফরেস্ট, এবং এখানে নাকি অনেক রকমের জিনিস মানে প্রচলিত আছে, মানুষের কাছে কথা প্রচলিত আছে, প্যারানরমাল সুপারন্যাচারাল জিনিস। তো এইগুলা মানে আগে শুনছি মানুষের কাছে। তাই আমি একা যখন যাচ্ছি একটু ভয় লাগতেছে। আর এটা পাহাড়ি রাস্তা আসলে, এবং মানে নিচু থেকে উপরে উঠছে গাছ, বিশাল বন পাশে এরকম। এবং হঠাৎ করে বাঁক নিয়ে এসে এক পাশে তাকালে দেখা যায় যে বেশ ঘন বন চলে গেছে দিকে, কেমন যেন একটু অন্যরকম লাগে। আর রাস্তায় যখন মানে একা যখন ড্রাইভ করে যাচ্ছি, মাঝে মাঝে মনে হয় যে আসলেই উল্টাপাল্টা কিছু দেখি কিনা, এরকম লাগে। মানে যেহেতু অনেক লেজেন্ড প্রচলিত আছে, অনেক রকম ঘটনা, সুপারন্যাচারাল স্টোরিজ এইসব এলাকা সম্বন্ধে আছে, এবং আমরা ছোটকাল থেকে শুনে আসতেছি এটা। তো যাই হোক, একটু অন্যরকম লাগতেছিল, এবং আমি দেখলাম যে হ্যাঁ, আমি মোটামুটি তাকায় দেখলাম আমার পাশের সিটেই রাখা আমার রোড অ্যাটলাস, এটা তাকায় দেখলাম যে হ্যাঁ, মানে কাছাকাছি চলে আসছি আমি, হয়তো আর বেশি দূর নাই। তো এক সময় আমি এক জায়গায় এসে একটু আমার ট্রাকটা থামায় দেখতেছি যে আমাকে এখন কোথায় যেতে হবে, কারণ এইখানে পাশ দিয়ে চলে গেছে একটা ছোট্ট ডার্ট রোডের 2 পাশে হচ্ছে গাছ। মানে এখান দিয়ে ঢোকার জন্য একটা ডার্ট রোড আছে, এখান দিয়ে গাড়ি ঘোড়া ঢুকে যায়। ডার্ট রোড মানে যে রাস্তাটাকে পাকা করা হয়নি আর কি, কিন্তু ওখান থেকে কোনো কিছু ঢুকতে পারে, ভেহিকল ঢুকতে পারে, রাস্তা আছে। তো আমি ওখানে এসে ব্রেক করার কারণ হচ্ছে যে আমি মনে হয় দেখছিলাম এখানে যেরকম কিছু একটা পয়েন্ট আছে। তো আমি ট্রাকটাকে সাইড করে রেখে দেখতেছি আমার অ্যাটলাসটা ঘাটায় এবং আমার ম্যাপের ইসের সাথে মিলায়। তো বুঝলাম যে হ্যাঁ, এইখানেই বলা হয়েছে, এবং কারণ এখানে একটা ছোট্ট পোস্ট দেয়া আছে এখানে এই জার্মান ভাষায়, যে ওইখানে অ্যাড্রেসটার দিকে, অ্যাড্রেস মানে কি ওই নির্দিষ্ট যে আমি যেখানে যাচ্ছি ওইখানকার দিকে অ্যারো করা আর কি। তো আমি বুঝলাম যে এখানে ঢুকে যেতে হবে। আমি এখান থেকে লেফট টার্ন নিয়ে ঢুকে গেলাম। ঢোকার পর দেখতেছি যে এই ডার্ট রোড, আমার ট্রাকের চাকার নিচে পটপট করে ছোট ছোট পাথর যাচ্ছে, 2 পাশের গাছগাছালি, একেবারে অন্ধকার। আমার হেডলাইটের আলো যতটুকু কভার করতেছে, ট্রাকের হেডলাইট যতটুকু কভার করতেছে এতটুকুই, এছাড়া কিন্তু সামনে 2 পাশে মানে বেশ মনে হচ্ছে গাঢ় অন্ধকার এরকম। তো অন্যরকম একটা ব্যাপার স্যাপার। আমার কাছে হঠাৎ করে মনে হলো যে আমার পিছনে, ট্রাকের পিছনে মানে বেশ আলোড়ন শুনলাম আমি, মানে বেশ মনে হলো যে বাক্সগুলা মনে হলো নাড়াচাড়া করে উঠলো।
তা আমি চিন্তা করলাম কি ব্যাপার, আমি তো এরকম কোনো বাম্প বা কোনো জায়গার উপরে তো যাইনি, উঁচা নিচু জায়গায়, এই জায়গায় যেরকম হবে। তো আমি জিনিসটা ইগনোর করলাম, চিন্তা করলাম এটা কোনো জায়গায় হয়তো এমন হতে পারে ডিসব্যালেন্সড অবস্থায় ছিল কোনো বাক্স, সেটা হয়তো কাত হয়ে পড়ছে বা সামথিং লাইক দ্যাট। তো ওইটাকে আমি ইগনোর করলাম, আমি মানে ধারণাই করে নিলাম যে ওইভাবে পড়ছে। তো আমি যাচ্ছি, রাস্তা আর শেষ হয় না। এখন আমি অবাক হয়ে গেলাম যে এই রাস্তা দিয়ে এত দূর আসতেছি। আমি মোটামুটি ধারণা করে নিলাম, কারণ আমি ঢোকার সময় এখানকার মিটার দেখছিলাম কিলোমিটার্স, তো ওই সময় যাচ্ছিল তার থেকে প্রায় 4 কিলোমিটার চলে আসছি আমি ভেতরে। 4 কিলোমিটার আসছি, এটা আমাকে অবাক লাগবে, ডার্ট রোড ধরে এত দূর কেন? মানে লম্বা এরকম রাস্তা থাকলে তো পুরো রাস্তাটাই থাকবে, মানে বানায় নিবে কেউ পেভ করে, পার্সোনাল প্রপার্টিও হয়। তো এত দূর এরকম ডার্ট রোড ধরে আসতেছে, দুই পাশে গাছ গাছ গাছ, মানে সোজা কথা আমি বনের মধ্যে ঢুকে গেছি ট্রাক নিয়ে। তো যাই হোক, আমি ভাবলাম যে দেখি, এখন আমাকে তো অ্যাড্রেসে পৌঁছাইতে হবে। চলতে চলতে এক সময় দূরে আমার হেডলাইট পড়লো একটা ফেন্সের উপরে। আমি বুঝলাম যে এটা কোনো পার্সোনাল প্রপার্টি হবে এবং এটাই মনে হয় সেই অ্যাড্রেস। তো ট্রাক আমি স্লো করে যখন ফেন্সের একদম সামনে আসলাম, দেখলাম যে একটা বিশাল বাড়ি আর কি দূরে দেখা যাচ্ছে এবং ফেন্স করা। এই ফেন্সটা কাঠের ফেন্স, এরকম চোখা চোখা কাঠ দিয়ে ফেন্স করা। আর দূরে বাড়িটা দেখা যাচ্ছে, সেটা অ্যাটিক দেখা যাচ্ছে। অ্যাটিকটা এরকম মানে বেশ সুচালো টাইপের, লম্বা এ ফ্রেমের একটা অ্যাটিক, এবং তার দুই পাশেও মানে বিশাল বাড়ির দুই পাশেও মানে এটার চারপাশে 4টা অ্যাটিক করা, হ্যাঁ, মানে এরকম একটা অবস্থা। আর বিশাল বাড়ি। তো গেটের কাছে আমি খেয়াল করার চেষ্টা করলাম যে কেউ আছে কিনা। আর বাড়ির ওই পারে দেখা যাচ্ছে চাঁদ। পাহাড়ের উপরে যেহেতু আমি মানে বুঝতে পারলাম যে আমি এই যে ফরেস্ট এরিয়া, পাহাড়ের উপরে ফরেস্ট এরিয়ার উপর উঠে আসছি আমি এখানে। তো চাঁদটা উঠে আসছে, চাঁদটা বেশ বড় দেখাচ্ছে, বাড়ির এগেইনস্টে যখন পড়ছে ওই পাশ থেকে চাঁদটাকেও বেশ ভৌতিক লাগতেছে দেখতে। আর মনে হইতেছে যে এখানে জনমানব কিচ্ছু নাই, পুরো বাড়িটা ধু ধু করতেছে। তা আমি অবাক হলাম, এবং আমি যে ট্রাক চালায় এসে থামছি, ট্রাকের চাকার নিচ থেকে যে এই যে শুকনো ধুলাগুলো উঠছে সেগুলো আমার হেডলাইটের আলোতে মোটামুটি একটু ওই যে কিছুটা ডিস্টেন্স পর্যন্ত উঠতেছে। দেখলাম কেউ নাই, মানে গেট কে খুলবে, আমি বক্স ড্রপ করবো কই, মানে এটা তো আর আমার দায়িত্ব না গেট খোলা ইত্যাদি ইত্যাদি। তো কিছুক্ষণ দাঁড়ায় থেকে দেখলাম যে নিস্তব্ধ। তা আমি ভাবলাম যে আমি কি হর্ন লিব নাকি। তো নিজের কাছে কেমন যেন অস্বস্তি লাগলো, একটু কেমন লেগে উঠলো। মানে এই যে জায়গায় দাঁড়ায় আছি, আমার পিছনে পুরোটাই জঙ্গল, প্রায় 5-5.5 কিলোমিটারের মতো আমি ঢুকে গেছি এখানে বনের ভিতরে। আর এই জায়গায় কোনো মানুষজন নাই, মানে হংক করবো যে আমি মানে কে শুনবে। আমার হেডলাইটের আলো যতদূর পড়ছে এই ফেন্সটা ভেদ করে সামনে যে যতদূর দেখা যাচ্ছে অতটুকুর মধ্যে কোনো মানুষের ছিটে ফোটাও নাই, এবং দূরেও আমি যে দেখতে পাচ্ছি চাঁদের আলোতে পুরো বাড়িটা, ওইটার মধ্যে বাতিটাতে কিচ্ছু নাই। মানে আমি কোথায় আসলাম, কি ড্রপ করতে। তো একবার ভাবতেছিলাম, আমার মাথায় মানে পরে মোমেন্ট চিন্তা আসলো যে আমি ট্রাক ঘোরায় নিয়ে যাই, ট্রাক ঘোরায় নিয়ে বের হয়ে সরাসরি আমি চলে যাই আমাদের অফিসে, ওইখানে যে আমি বলি যে আমি মানে ওখানে কাউকে পাই নাই। পরে চিন্তা করলাম যে আবার এই জিনিসটা নিয়ে যাব অফিসে, নিব, অফিসের মধ্যেও তো এটার প্রিজার্ভেশন নাই, হ্যাঁ, মানে কোন রকম যদি প্রোডাক্টের ক্ষতি হয় এটা নিয়ে অনেক কথা হবে। তো এই মানে একটা মানে দোদুল্যমান চিন্তা ভাবনায় আমি থাকলাম। এখন চিন্তা করলাম যে এটা রিসিভ করার মানুষও তো নাই, কাউরই তো দেখতেছি না আমি। তো অনেকক্ষণ এগুলো চিন্তা ভাবনা করে আমি চিন্তা করলাম যে নামি, ট্রাক থেকে নামি। তো আমার গ্লোভ কম্পার্টমেন্টে একটা বড় ফ্ল্যাশ লাইট থাকতো, বেশ বড়। তো ওই ফ্ল্যাশ লাইট বের করলাম, ওইটার মধ্যে 4টা ডি সাইজের ব্যাটারি থাকে, মানে এইরকম বড়। তো আমি ওই ফ্ল্যাশ লাইটটা অন করলাম, মানে একেবারে পুরো বিমের মতো আলো বেরোলো। তো আমি ট্রাক থেকে নামলাম, স্টার্টে রেখে ট্রাককে জাস্ট পার্কে রেখে নামছি, নেমে হেঁটে গেছি সামনে ফেন্সের কাছে দাঁড়াইলাম। মানে বেশ ঠান্ডা, কারণ ঠান্ডা বেড়ে গেছে এইখানে, বললাম তো যে শীত পড়তেছে তখন, বেশ ঠান্ডা, মানে গায়ে কাটা ধরে যাচ্ছে আমার জ্যাকেট পরার পরও। তো তাকায় দেখতেছি ভেতরে কেউ নাই। আমি ফ্ল্যাশ লাইট মারলাম দূর পর্যন্ত, ওই বাড়ির উপরে যে পড়লো কয়েক জায়গায়, কেউ নাই, মানে নীরব একটা নিছর বাড়ি। তো আমি চিন্তা করলাম যে আগে তাহলে আমি এক কাজ করি, ফেন্স দিয়ে আমি মূল বাড়িতে ঢুকি। তো আমি আস্তে করে ওই ফেন্সের মধ্যে হাত দিলাম, দেখলাম যে কোথাও তালা মারা রেখে, না তালা না, একটা হুক আছে। হুকটা টানার পরেই দেখলাম যে ফেন্সের দরজাটা খুলে গেল, কাঠের। ঠেলা দিলাম, মানে ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল দরজা। তো বুঝলাম যে যাক, আমি আগে ঢুকি, ট্রাক নিয়ে ভিতরে ঢুকে যাই। তো কারণ এখান থেকে এই প্রোডাক্ট আবার নিয়ে গেলে আরেক ঝামেলা আছে, আর এগুলো ফার্টিলাইজার। তো যাই হোক, আমি ট্রাকে উঠে আবার রওনা দিলাম। তো ট্রাক নিয়ে যাচ্ছি, ভেতরে ঢুকছি। এই প্রপার্টিতে ঢোকার পরেই যিনি কেমন যেন লাগতেছে, এবং আমি ডানে বামে তাকাইতেছি, এবং এইটার যে বিশাল উঠান, বলার মতন একটা ফাঁকা জায়গা,
অনেকটা মনে হইতেছে যে সেই আপনারা ওয়েস্টার্ন মুভি দেখলে দেখবেন যেখানে একটা ওয়েস্টার্ন টাউন থাকে, এবার টাউনের মতো জায়গা, কিন্তু এটা একটা বাড়ির জন্য অ্যালোকেটেড, শুধু একটা বড় বাড়ি সামনে, বিশাল বাড়ি, বাড়িটা অবশ্য বিশাল একটা বাড়ি, একটা ম্যানশনের মতো। আর একদম শেষ প্রান্তে এই জায়গায় এটার মনে হয় কোনো স্টোরেজ হাউস আছে, আর এই পাশে আরেকটা দেখলাম শেড আছে, ওটার মধ্যে কি রাখা আই ডোন্ট নো, এই দুইটা জিনিস আছে। আর এই এবং ওই শেডেরই কোনো একটা অংশে হয়তো প্রোডাক্ট নামাইতে হবে এই বাক্সগুলা। তো আই এম নট শিওর, আমাকে আগে যেতে হবে বাড়িতে, তারপর কথা বলতে হবে। তা আমি যে বাসার সামনে যত এগোচ্ছি দেখতেছি বাড়িটা বিশাল, কিন্তু মানুষজন নাই, কোনো বাতি নেই। বাড়ির সামনে গিয়ে ট্রাকটা রাখলাম, রাখার পরে আমি চিন্তা করতেছি এটা কি প্রাইভেট প্রপার্টি, কেউ থাকে এরকম একটা মেনশনে। তো পার্ক করে আমি যখন নামছি, নেমে গিয়ে তাকালাম বাড়ির দিকে, কেউ নাই। হেঁটে গেলাম সোজা গেটের কাছে, ঠান্ডা বেশ লাগতেছে, আমার হাতে ফ্ল্যাশ লাইট। তো ওখানে দেখলাম যে বেল আছে, এবং সেই বেলটাও ইলেকট্রনিক কোনো বেল না, এটা ঘন্টা, মানে টান দিলে ভেতরে ঘন্টা বাজে। তো আমি টানলাম একবার দুইবার, কোনোই নাই। তৃতীয়বার টানার পর উপর থেকে শব্দ আসলো, প্লিজ আনলোড ইউর ট্রাক। মানে এটা আমি ইংলিশে বললাম, আমাকে জার্মান ভাষায় বলছে প্লিজ আনলোড দ্য ট্রাক। তো আমি উপর থেকে শুনলাম একটা পুরুষালী কণ্ঠ, বেশ ভারী পুরুষালী কণ্ঠ, প্লিজ আনলোড দ্য ট্রাক। আমি বুঝলাম যে তাহলে তো কেউ আছে নিশ্চয়ই, সে হয়তো আমাকে বলতেছে ট্রাক আনলোড করতে। এবং মনে হলো যে কথাটা আসলো একদম অ্যাটিকের কাছের ঘরটার থেকে। তা আমি আস্তে করে ঘুরে তাকাইলাম উপর দিকে, তাকায় দেখলাম যে অ্যাটিকের কাছে ঘরটার মধ্যে হালকা একটা আলো, মানে কেউ যদি মোম বা কিছু জ্বালে দূরে থাকে সেটার একটা রিফ্লেকশন এইখানে গ্লাসে পড়ে সেরকম। তো আমি সরাসরি আস্তে করে গিয়ে সেই আমার ট্রাক খুলে ফেললাম পেছনে। তো আনলোড যেহেতু এখানে করতে বলছে, তো নিশ্চয়ই এখানেই করতে হবে, সে আমাকে আনলোড করতে বলছে, অন্য কোনো জায়গা তো বলেনি। তা আমি পাশে নামায় রাখা শুরু করলাম একটা সাইডে বাক্সগুলা। বেশ পরিশ্রমের কাজ, কারণ আমাকে ওই যে ওখান থেকে ভেতর থেকে লেডার টেনে বের করতে এসে গিয়ে গিয়ে ওই জায়গায় বাক্সগুলো রাখতেছি আমি। একদম এই ঠান্ডা যে লাগতেছিল এটা কমে গেছে আমার, মানে এখন গরম লাগা শুরু করছে। তো বাক্সগুলোকে যত হালকা মনে করছিলাম তত হালকা না, মানে মানে বেশ ভারী, টেনে আনতে আমার কষ্ট হইতেছে, খুবই কষ্ট হইতেছে, একদম মানে কোমর বাঁকা হয়ে যাচ্ছে। তো এরকম অবস্থা। তো এর মাঝে লাস্ট যে বাক্স টাইম বের করতেছি, এটা বেশ ভারী মনে হলো আমার কাছে, মনে হলো যে বেশ ভারী, কারণ আমি এটাকে উঁচাই করতে পারতেছিলাম না, মানে এটা একটা স্কোয়ার বক্স এরকম। তো আমার মনে হইতেছিল যে আমি ওখানে যে বলি যে আমার হেল্প দরকার, আমি এটাকে টেনে আনতেছি, একটু উঁচা করতে গেলে প্রচন্ড ভার লাগতেছে আমার কাছে। যাই হোক, তারপর আমি ওটাকে টেনে নিয়ে আসলাম ছেঁচড়া আমার ট্রাকের কর্নার পর্যন্ত, এবং আমি সিঁড়ি দিয়ে নেমে গেলাম ওখানে যে আমার স্লাইডিং ল্যাডার ছিল যেটা দিয়ে ওঠায় আর কি, ডালিতে করে জিনিস নামাই আমরা। ডালি মানে হচ্ছে চাকাওয়ালা একটা ট্রলির মতো আছে, ওইটাতে করে আমরা নামাই আর কি। তো ওইখানে আমি দাঁড়ায় কি করলাম, ওইটাকে ওখান থেকে ঠেলে ডালির উপর দিয়ে ডালিটাকে দ্রুত টাইনে নামায় নিলাম। তো ডালি না থাকলে হয়তো নামানো সম্ভব হতো না। তো এইটাকে আমি ঠেলতেছি, অনেক ওজন এনে রাখলাম বাক্সের পাশে, এবং আমার ঘাম বের হয়ে গেছে পুরা। আমি জাস্ট ওইটা রেখে ডালিটাকে নিয়ে ট্রাকে রাখছি, রেখে সব লক করে জাস্ট এসে দাঁড়াইলাম কাগজটা নিয়ে, যে লোক নামে নাকি। দেখি কোনো সাড়া শব্দ নাই, কিচ্ছু নাই। তো আমার মেজাজটা একটু গরম হয়ে গেল যে হোয়াট ইজ দিস, এটা কেমন কথা, আমি এতক্ষণ ধরে এখানে মাল নামাইতেছি, কোনো হেল্প নাই, কিচ্ছু নাই, তাদের লোকজন নাই, মানে দিস ইজ সো রিডিকুলাস। আমি হেঁটে গেলাম এবং ঘন্টাটা খুব জোরে বাজালাম, 2-3 বার টিং 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 করে 2-3 বার ঘন্টা বাজাইলাম, দেখি কোনো শব্দ নাই। এরপর আমি মানে বের হয়ে আসে তাকাইতেছি অ্যাটিকের দিকে যে ওখানে মানে কেউ ওখানে আছে নাকি, বা আলোটা দিকে বাবার বলো। তো আমি হ্যালো বলতে গেছি, তখন দেখলাম যে ওখানে কোনো বাতি নাই, মানে অ্যাটিকের যে আলোটা দেখতেছিলাম সে আলোটা এখন নাই। অ্যাটিকটা পুরো অন্ধকার, অন্ধকার অ্যাটিক, এবং যেরকম প্রথম দেখছিলাম সেরকম। অল অফ এ সাডেন আমার কাছে মনে হলো দুইটা লাইটের মতো ছোট, মানে মানে দুইটা লাইট, মানে কাছাকাছি, মানে তখন আমি বুঝতে পারলাম এটা লাইট না, এটা মনে হলো চোখ। যেমন কোনো কুকুর বিড়াল রাতের বেলা যদি এরকম তাকাইলে যে তার চোখগুলো জ্বলে, বা অন্য যে প্রেডেটর প্রাণীগুলো সেরকম একজোড়া চোখ জ্বলতেছে, তাকায় আছে উপর থেকে। তা আমি ভাবলাম যে হোয়াট হ্যাপেন, ও মাই গড, এটা কি কোনো মানে ডগ বা কোনো হাউন্ড বা কিছু নাকি। তা আমি সাথে সাথে আমার হাতের ফ্ল্যাশ লাইট মারলাম ওইখানে। তো ফ্ল্যাশ লাইটটা ফার্স্টে ওই কাচের মধ্যে পড়ে কিন্তু রিফ্লেক্ট করে তারপর ভিতরে ঢুকছে। তো আলোতে মানে মিলি সেকেন্ডের জন্য আমার কাছে মনে হলো যে একটা মানুষের মতো সরে গেল ওইখান থেকে। মানুষই হবে, কারণ স্কিনটা বেশ পেল টাইপের, এবং মানে ডার্ক একটা কাপড়, কালো রঙের ডার্ক কাপড়, সেটা ওখান থেকে সরে গেছে, মনে হলো সামনে থেকে সরে গেল লাইটটা পড়ার পরে। তা আমি অবাক হয়ে গেলাম, কি রে,
ভিতরে মানুষ নাই, অন্ধকার, কি ব্যাপার। তা আমি আবার ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে এসে আবার ওই ঘন্টা বাজালাম, চাঁদের আলো যথেষ্ট আছে এখানে, আবার ঘন্টা বাজালাম, কোনো উত্তর নাই। এরপর হঠাৎ করে আমার কাছে মনে হলো যে একটা শব্দ হইলো, ভড়াস করে একটা শব্দ, মানে কাঠ টাট কিছু ভেঙে পড়লে যেরকম হয় এরকম একটা শব্দ, ফটাস ফটাস করে শব্দ হলো। তা আমি একটু অবাক হয়ে ওই জায়গায় তাকাইলাম আর কি, ওই বক্সগুলোর দিকে, দেখলাম বক্সের ওখান থেকে আসছে, যেখানে আমি স্ট্যাক করে রাখছি বাক্সগুলো উঁচা করে ওই জায়গায়। তা আমি আস্তে করে হেঁটে বাক্সের কাছে আসলাম, কি ব্যাপার, মানে কেউ কি আসছে, ওদের লোকজন যে কাঠ ধরতেছে বা সামথিং লাইক দ্যাট। তা আমি ঘুরে যখন মানে মূল ফার্স্ট স্ট্যাকটা থেকে যে পেছনের দিকে যে স্ট্যাক গুলো রাখছি ওটার কাছে যখন গেছি, যে দেখতেছি যে এই বড় যে বাক্সটা রাখছি ওইখান থেকেই মনে হচ্ছে যে শব্দটা আসছে, কারণ একটা কাঠ এভাবে পড়ে আছে ওদিকে। তাই আমি ভাবলাম যে কে এটা করছে, মানে বাক্সগুলো তো সিল করা, এগুলো কাঠ দিয়ে সিল করা, দুইটা কাঠ দিয়ে উপরে সিল করা থাকে, তো ওইটার একটা কাঠ ওই পাশে পড়ে আছে ছুটে মাটিতে। হ্যাঁ, বুঝলাম মানে ওদের কেউ আসছে, তাহলে এসে ওই বাক্সে হয়তো দেখতে গেছে ভিতরের প্রোডাক্ট ঠিক আছে নাকি বা হোয়াট এভার, কিন্তু আমার সাথে কথা বলবে, আমার সাথে কথা না বলে কেন এরকম করতেছে। তো হাইটে যখন আমি কাছে গেছি, মানে বাক্সের থেকে আমার দূরত্ব প্রায় 3-4 ফিট, এই সময় ঠাস করে উপরে ওই আরেকটা সিলের কাঠ উড়ে গেল, মনে হলো যে অটোমেটিকলি ওখান থেকে ছিটকায় দূরে যেয়ে পড়লো ঠাস করে মাটিতে। চাঁদের আলোতে কিন্তু মাটির যে রংটা, যেখানে মানে পাথুরে মাটির মতো ধুলা, ওগুলা কেমন জানি ধূসর টাইপের লাগতেছে চাঁদের আলোতে, এবং তার মাঝে কাঠটা উড়ে যেয়ে পড়ছে, নিস্তব্ধতা, আর কিছু নাই, শুধু এই শব্দটাই। আমি অবাক হলাম যে কি কেমনে হলো। তারপর দেখলাম মাটি ফুড়ে, মানে ভিতরে যে মাটি ওইটা ফুড়ে একটা কিছু বেরোইলো। তো যখন বেরোইছে আমি তখন বুঝছি যে মাটি টাটি যেগুলো ছিল ভিতরে, যে সার মাটি, সেগুলা ফুড়ে একটা মানুষের মতো বেরোইছে। মানুষটার মাথায় চুল আছে, কোনো একটা লোক আর কি, একটা লোক, সে তার গায়ের রং হবে কালচে টাইপের, বা মাটির নিচে থাকলে মানুষ কালচে হয়ে যায় কিনা আই ডোন্ট নো, বাট আমি তো এরকম কোনদিন দেখি নাই, মানে কালচে টাইপের একটা রংটা মানুষ, তার চুলগুলো এরকম বড় বড়, এবং ওখান থেকে দাঁড়ায় চাঁদের আলোতে যতটুকু দেখা যাচ্ছে যে তার যে চোখের জায়গাটা কালচে, মানে চাঁদের আলো পড়ে ব্ল্যাক অংশটা ব্ল্যাকের মধ্যে রিফ্লেক্ট করতেছে। আর সে মুখটা হা করে একটা শব্দ করলো আমার সাথে, কেমন যেন সারা বুকের নিঃশ্বাস বের করে দিলে যদি কোনো মানুষের ঘড়ঘড় শব্দ হয় সেরকম একটা হা করে শব্দ করলো আমার সামনে। মানে আমি প্রচন্ড রকমের ভয় পেলাম একটা, মানে আমার তখন সেন্স পুরা নাই হয়ে গেল। আমি ওখান থেকে ছেড়ে দৌড় দিলাম উল্টা, মানে কয়েক সেকেন্ড তো আমি বোকার মতো তাকাই ছিলাম, তারপর ঝেড়ে দৌড় দিছি। যেটা কি, আমি দৌড়ানোর সময় আমার ফ্ল্যাশ লাইটটা জ্বালানোর চেষ্টা করছি একবার, যে ওদিকে মারবো, দেখি ফ্ল্যাশ লাইটটা জ্বললো না, এবং ফ্ল্যাশ লাইটটা গরম হয়ে গেছে, মানে ফ্ল্যাশ লাইটের বডিটা গরম হয়ে গেছে, কোনো মানে ইলেকট্রনিক শর্ট সার্কিট হলে যেরকম হয় সেরকম গরম হয়ে গেছে। তো মনে হচ্ছে যে এটা মানে বেশ গরম ফ্ল্যাশ লাইটের। তা আমি ভয়ের চোটে ভাবলাম যে ফ্ল্যাশ লাইটের ভিতরে কি হইতেছে, আমি পেছনের ক্যাপটা ঘোরায় খুলে ফেললাম, খুলে ফেলে ব্যাটারিগুলো ফেলে দিলাম ফ্ল্যাশ লাইট থেকে, যে আবার কোন রকম মানে প্রবলেম না হয়, ইলেকট্রনিক মানে কোনো ব্লাস্ট বা কিছু না হয়। তো ওইটা ফেলে দিয়ে আমি ফ্ল্যাশ লাইট নিয়ে দৌড় দিয়ে যে আমার ট্রাক খুললাম। আমার কাছে মনে হইতেছে যে আমার পিছনে কেউ দৌড়ায় আসতেছে, আমি একদম শব্দ পেয়েছি, মাটির মধ্যে পা ফেলে দৌড়ে আসতেছে। দ্রুত আমি যত ফাস্ট সম্ভব ট্রাকে ঢুকে ট্রাকের দরজা টাচ করে টান দিয়ে লক করে দিলাম, দিয়ে আমি ইগনিশন দিলাম চাবি দিয়ে সাথে সাথে ট্রাকটাকে ঘোরানোর জন্য। মানে আই ডোন্ট কেয়ার, যে আর কি আমার ভয়, আমার অন্তরাত্মা সব উড়ে গেছে, আমারই নাই। এবং আমি তখন শব্দ পাচ্ছি যে আমার ট্রাকের পেছনের দিকে কেউ মনে হচ্ছে থাবা দিচ্ছে এরকম 2 হাত দিয়ে। তা আমি ট্রাকটা স্টার্ট দিলাম, স্টার্ট হয়ে গেছে ট্রাক। আমি ঘোরায় ফেলছি দ্রুত, আমি ঘোরায় ফেলে যখন নাকি ট্রাকের নাকটাকে মূল দরজার দিকে নিতেছি, তখন আমি জানলা দিয়ে দেখতেছি, মানে আমার হেডলাইট তো সামনে পড়ছে, আমি জানলা দিয়ে দেখতেছি যে বাকি 2-4টা বাক্স ভেঙে এরকম কিছু মানুষের মতো উঠছে ওইখান থেকে। এবং আমার এত সময় নাই ওদেরকে ডিটেলস দেখার মতো আমার সময় নেই, আমার তখন সেন্সই নাই যে এটা কি। আমি তখন চিন্তা করছি আমি বেরোয় যেতে হবে কোনো মতে। তা আমি জাস্ট দেখতেছি যতটুকু, এবং আমি তাকাইতেছি আমার মেরোরের দিকে, ট্রাক তো দৌড়াচ্ছে, আমি পুরো প্যাডেল চেপে ধরছি, আমার অ্যাক্সেলারেটর পুরো চেপে ধরছি। আমি দেখতেছি আমার পেছনে মনে হচ্ছে যে কিছু এরকম মানুষের মতো জিনিস চাঁদের আলো দৌড়ে আসতেছে, এরকম ওই বাক্সের অনেকগুলো এরকম ভেঙে গেছে যেগুলো নামাইছি। এবং সেগুলার প্রথম যাকে দেখছিলাম যেটা সে ছিল অনেক মোটামুটি বেশ উঁচু, এবং এখন যেগুলোকে দেখতেছি বাকিগুলা বেশ লিন, মানে একদম শুকনা এবং ছোট ছোট,
মনে হচ্ছে যে সাইজ কত হবে 4 ফিট বা সামথিং লাইক দ্যাট, এবং এগুলো মানুষের মতো। ওইখান থেকে ওই বাক্স থেকে বের হয়েছে 2-4টা এরকম 5টা ভেঙে ওখান থেকে বের হয়ে এবং আমার ট্রাকের পিছে দৌড়ে আসতেছে। তো আমি জাস্ট মানে আমার মনে মনে প্রে করতে করতে আমি সোজা আসলাম। আমি যখন চলে আসছি ফেন্সের কাছে দেখলাম যে দরজাটা বন্ধ করা, মানে ওই দরজাটা লাগাই দেয়। আমি কিন্তু ওটা খোলা রেখেই ঢুকছিলাম, ট্রাক নিয়ে কেউ ছিল না। বন্ধ করে আমি আর কোনো কথা না বলে আমার ট্রাক দিয়ে সোজা হিট করলাম ওইটাকে, এবং ফেন্স ভেঙে গেল। এবং ফর সাম রিজন আমি জানি না, আমার একটা হেডলাইট চলে গেল, মানে আমার হেডলাইটের 2টা তো ছিল, একটা হেডলাইট বন্ধ হয়ে গেল, একটা হেডলাইটের আলো জ্বলতেছে, আলো কমে গেছে। জাস্ট ওই অবস্থায় আমি চালানো শুরু করলাম ওই ফরেস্টের ভেতর দিয়ে। আমার কেন জানি মনে হইতেছিল যে আমার আশপাশ দিয়ে কিছু একটা ঘুরতেছে, পুরা জঙ্গলের মধ্যে, জঙ্গলটা সরব হয়ে গেছে এরকম লাগতেছে আমার কাছে, কিছু একটা ঘুরতেছে। এবং আমি হঠাৎ করে বাঁদিকে তাকায় দেখতেছিলাম যে মনে হলো যে আমার জানালার পাশে কিছু একটা উড়ে আসছে, এবং সেটার ফিজিক্যাল অবয়বটা মানে স্পষ্ট না, মনে হইতেছে যে তার মুখটা দেখা যাচ্ছে আর শরীরটা পেছন দিকে কেমন জানি ঝাড়ুর মতো মিলায় যাচ্ছে। মানে এটা ব্যাখ্যা করার মতো না, মানে মনে হচ্ছে তার শরীরটা পুরা নাই, মানে পেছন দিকটা কেমন জানি একটা কাইন্ড অফ ধূমকেতু যেরকম যায়, কাইন্ড অফ লাইক দ্যাট, তার পেছনের অংশটা এরকম, এবং অন্ধকারের মধ্যে এরকম দেখা যাচ্ছে যে একটা এনার্জি, এবং মুখটা আছে, মুখটা খুবই বিকৃত টাইপের মানুষের মতো, এবং সে কেমন জানি মুখ চোখ বাঁকায় একটা কিরকম ভঙ্গি করতেছে। মানে আমার মনে হইতেছিল যে আমি মারা যাবো এরকম লাগতেছিল, এত ভয় পাচ্ছিলাম আমি। তো আমি চোখ বন্ধ করে আমি মানে জাস্ট আমি সৃষ্টিকর্তাকে ভাবা শুরু করলাম। আমার আসলে আর কিছু করার ছিল না, আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা শুরু করলাম যে আমাকে বাঁচান। এবং ছোটবেলায় বাবা মার সাথে চার্চে যেতাম, তো তখনকার যেসব বিবলিক্যাল ভার্স শুনতাম সেগুলো আমি চেষ্টা করলাম যে সেগুলো মুখ দিয়ে বলার, এবং মনে মনে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইতে থাকলাম যে আমাকে এটা থেকে বাঁচাও, এই সিচুয়েশন থেকে রক্ষা করো আমাকে। তো আমি এটা করতেছি এবং আমি চোখ বন্ধ করতে পারতেছি না, যেহেতু রাস্তা সামনে এবং বাঁকানো রাস্তা, হঠাৎ করে হলে পড়ে যাবো এরকম। তো এবার দেখলাম যে না, আশেপাশে নাই, মানে বামে যে দেখতেছিলাম যে একটা ফিগার, ওইটা নাই। এবং আমি ঘোরায় আমি একেবারে তখন মানে অনেক স্পিডে চালাইছি, এত স্পিডে চালাইছি বলার মতো না, ফুল প্রায় অ্যাক্সেলারেটর দাবাই দিয়ে ট্রাক চালাইছি। এবং এটা যেহেতু মার্সেডিজের একটা ট্রাক ছিল, সুতরাং আমার সাসপেনশন খুব ভালো, ওরকম মানে প্রবলেম হয়নি, মানে আমি মোটামুটি চালা আসতে পারছি এরকম রাস্তা দিয়ে, ডার্ট রোডের মধ্যেও। তো একেবারে যখন আমি রাস্তা থেকে বের হয়ে যাব, মূল সড়কে উঠবো, এবং আমি জানি যে এখান থেকে আমি ঝুঁকছিলাম, এখান থেকে আমি রাইট টার্নে বের হয়ে যাব, এই সময় রাস্তার মধ্যে দেখলাম যে একটা মানুষ দাঁড়ানো, মানুষের মতো, আসলে মানুষ বলা ঠিক না, মানুষের মতো দাঁড়ানো, তার এরকম 2 হাত 2 পা আছে, সারা শরীর কাইন্ড অফ ধূসর টাইপের, মানে শরীরের মধ্যে কেমন জানি কালো রোমের মতো, আর মাঝখান দিকটা কেমন ধূসর টাইপের, মুখটা খুবই মানে বিকৃত, এবং তার ওরকম চোখ কালচে, চুলগুলো বড় বড় চুল, এবং সেরকম দাঁড়ায় আছে রাস্তার মাঝখানে, মানে একদম আমার সামনে, মানে আমি ট্রাক দিয়ে তাকে হিট করবো এরকম একটা অবস্থা। আমি ওই সময় আসলে চিন্তা করলাম যে আমি কি করবো, আমি মানে মিলি সেকেন্ডে আমার ডিসিশন নিতে হইতেছে। আমি সেই আমার মতো প্রে করতে করতেই আমি জোরে জোরে চিৎকার করে আমার সেই প্রার্থনাগুলো করতেছি, আর আমি অ্যাক্সিলারেটর দাবাই দিলাম। চিন্তা করলাম যে না, এখানে আমার থামাইতে পারবো না আমি। এবং খুব আশ্চর্যজনক ব্যাপার, আমি কিন্তু ওই যে ক্রিচারটাকে হিট করছি, কিন্তু মনে হলো যে ওইটার কোনো ফিজিক্যাল বডি নাই, আমি ওটাকে ভেদ করে বের হয়ে গেছি ওখান থেকে, মনে হলো বাতাস কাটায় গেলাম আমি। তো আমি তারপর রাস্তায় পড়ছি, এবং রাস্তায় লাকিলি ওই সময় অন্য কোনো ভেহিক্যাল আসতেছিল না, কারণ আমি ডানে বামে দেখি নাই টার্ন নেওয়ার সময়। আমি জাস্ট টার্নটা নিছি, এবং আমার এত জোরে টার্ন নিছি, শার্প টার্ন, যে আমার মানে এইভাবে করে ঘুরাইছি স্টিয়ারিংটা যে আমার ট্রাকের পেছন দিকটা বাঁকা হয়ে গেছিল। তারপর আমি উঠে মানে একদম প্লেন রাস্তা পেয়ে আমি যতটুকু স্পিডে পারছি চালাইতেছিলাম, প্রার্থনা করতেছিলাম, দেখলাম কিছু নাই। তো আমি যখন নাকি এই ফরেস্ট লাইনের এলাকাটা যখন পার হয়ে যাচ্ছি, তখন দূর থেকে আমার এই একটা হেডলাইটের আলোতেই দেখতেছি যে একটা মানে মহিলা দাঁড়ানো, সাদা গাউন পরা একটা মহিলা দাঁড়ানো, এবং মানে সে তাকায় আছে আমার ট্রাকের দিকে, রাস্তার পাশে দাঁড়ায়, মানে সে কোনো হাত উঁচা করতেছে না রাইডের জন্য বা কিছু এরকম না, দাঁড়ায় আছে, তাকায় আছে আমার ট্রাকের দিকে। অ্যান্ড আমি খুব অবাক হইলাম যখন আমার ট্রাক মোটামুটি তার কাছাকাছি চলে আসছে, তার সাথে ডিস্টেন্স খুব বেশি না, মানে হবে হয়তো 100 ফিট, কারণ আমি তো স্পিডে আছি। খুব ফাস্ট সে চলে আসলো আমার ট্রাকের সামনে,
খুব ফাস্ট চলে আসলো এবং আমি দেখছি তার চোখ দুইটা গ্লো করতেছে, তার চোখ দুইটা গ্লো করতেছে এবং মুখের যে তার ঠোঁটের জায়গাটা, সেই জায়গাটা কেমন জানি, মানে ইটস নট নর্মাল। আমি মানে কয়েক সেকেন্ডের জন্য দেখছি, এবং ওইটা মানুষ হলে আমি মানে ওইটা অ্যাক্সিডেন্ট হইতোই। কিন্তু খুবই আশ্চর্যজনক ব্যাপার, এইটাও কিন্তু আমার ট্রাক পার হয়ে গেছে ওইটাকে, মানে ইট ওয়াজ অ্যান অ্যাস্ট্রাল বডি, মানে ওইটা দেখে বোঝেছে এটা কোনো মানে মানে এটা কোনো শরীর নাই, আসলে ফিজিক্যালি এক্সিস্ট করে না কোনো শরীর, ওটাকে ভেদ করে গেছে। কিন্তু আমার কানের কাছে একটা উইসপার আমি শুনতে পারছি, ইউ আর লাকি টু সার্ভাইভ, মানে জার্মান ভাষায় বলছে, আমি ইংলিশে বললাম যে ইউ আর লাকি টু সার্ভাইভ। অ্যান্ড আমি তখনও ওই আমার মতো আমি প্রার্থনা করতেছি এবং আমার সেন্স ঠিক নাই, আমি চালাতে একসময় চলে আসলাম মূল আরেকটা সড়কে, যেখান থেকে আমি টার্ন নিয়ে চলে আসবো শহরের দিকে যাব। ওখানে ঢুকে গেলাম এবং তখন আমার ভয়টা কিছুটা কমতেছে। তো আমার লাইট কিন্তু হেডলাইট একটা জ্বলতেছে। আরো অনেক দূর আসার পরেই দেখলাম যে ওখানে পেট্রোল কার ছিল, সে আমাকে থামালো, ওইখানে থামায় বললো যে একটা লাইট কেন। তো আমি তখন তাকে বললাম যে রাস্তার মধ্যে এটা হয়েছে। সে বলতেছে যে অ্যাক্সিডেন্টে হয়েছে তোমার এখানে ভাঙা দেখা যাচ্ছে। আমি বললাম যে না, এখানে কিছু একটা উড়ে এসে পড়ছিল আমি যখন ওখান থেকে আসতেছিলাম। তো যাই হোক, সে জাস্ট দেখলো, দেখে তারপর আমাকে ওয়ার্নিং দিল যে আমি যাতে লাইটটা চেঞ্জ করে নিই। কাগজপত্র দেখালে আমাকে বলতেছে যে ইউ সিমস প্রিটি নার্ভাস। তা আমি বললাম যে আমি একটু নার্ভাস, আমার একটু কাইন্ড অফ সুপার ন্যাচারাল এক্সপিরিয়েন্স হয়েছে। সে পুলিশকে আমি বললাম। তো পুলিশটা খুব গম্ভীর, সে এটাকে মানে খুব সিরিয়াসলি নিল। সাধারণত অনেককে বললে কিন্তু হাসতো, সে খুব সিরিয়াসলি নিছে। সে বলছে যে কি হয়েছে, ব্যাপারটা কি, তুমি কি ফরেস্টের ওদিক থেকে আসছো? আমি তারে বললাম যে হ্যাঁ। তো সে তখন বলতেছে যে হ্যাঁ, ওইটা অনেক পুরনো জায়গা, অনেক রকম বাজে এক্সপিরিয়েন্স ওইখানে, তোমার কি হয়েছে? তো তখন আমি তাকে চিন্তা করলাম যে আমি যদি এত কিছু বলতে যাই অনেক কথা চলে আসবে। তাই আমি বললাম যে আমি উদ্ভট জিনিসপত্র দেখছি, মনে হচ্ছে আমাকে চেস করছে। তো বলছে হ্যাঁ, ওই জায়গাতে সাবধান, রাতের বেলা এরকম একা যেতে হয় না, ইটস প্রিটি লেট নাও। আমি তাকায় দেখলাম যে তখন অলরেডি রাত 11:30 বাজে, এত সময় চলে গেছে মাঝখান থেকে। তো মানে আমার এতটা লাগার কথা না, আমাকে তো 10টার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু 11:30 বাজছে অলরেডি। যাই হোক, তা আমি পুলিশের থেকে ওই সেই টিকিট নিলাম, মর্নিং টিকিট, যেহেতু লাইট একটা কাটা, ওইভাবে আমি চলে আসলাম। তো চলে আসার পর কিন্তু ম্যাম, আমার কিন্তু বেশ অনেকদিন ভয়ঙ্কর নাইটমেয়ার আমাকে হানা দিছে, এবং প্রত্যেকবার নাইটমেয়ারে ওই মহিলাটা, যেটাকে আমি রাস্তার মধ্যে কয়েক লেন্সের জন্য দেখছি, আমার সামনে পড়তো। হ্যাঁ, মানে সেই চেহারাটা আমার খুব কাছে চলে আসতো। আমার ঘুমের মধ্যে, আমি ঘুমায় আছি, মনে হতো আমার ঘরের মধ্যে দাঁড়ায় আছে, এবং আমাকে বারবার বলতো যে, এসেই বলতো যে আই এম কামিং টু গেট ইউ। তো আমি প্রচন্ড রকমের ভয় পেতাম, স্বপ্নের মধ্যে ভয় পেতাম, কাঁপতাম, থরথর করে কাঁপতাম এরকম। তো পরবর্তীতে আমি আমার মার সাথে দেখা করি, যেহেতু আমি আলাদা থাকি, বড় হয়ে গেছিলাম, আমার মার সাথে দেখা করি, আমার মাকে বলি যে এরকম এরকম সমস্যা। তো আমার মা আমাকে চার্চে নিয়ে যায়, ওখানে একজন ফাদারের কাছে, এবং সেই ফাদার আমাকে প্রেয়ার এবং হোলি ওয়াটারের মাধ্যমে পরিশুদ্ধ করার চেষ্টা করেন, এবং তিনি আমাকে ইনস্ট্রাকশন দেন যে সবসময় চার্চে আসতে এবং প্রে করতে, আর সব ধর্মীয় নিয়ম আচার মেনে চলতে, এগুলো তিনি আমাকে ইনস্ট্রাকশন দেন, এবং বলেন যে এরকম একলা কোনো জায়গায় যদি এরকম যেতে হয়, সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করতে, বা সাথে মানুষ রাখতে, একা এরকম যেতে না। যাই হোক, সেখান থেকে আসার পরও আমার যে একেবারে ছেড়ে গেছিল জিনিসটা তা না, আমাকে প্রায় এরকম আমার হতো, মাঝে মাঝে অফ এন্ড অন হতো, এরকম এই জিনিসগুলা ঘটতো আমার সাথে। আস্তে আস্তে জিনিসটা কমে যায় আর কি, জিনিসটা কমে যায়। এবং তারপর তো এরপর থেকে আমি তো কাজ করছি বিভিন্ন রকম জায়গায়, এরপরও গেছি, এবং এই আর্টিফ্যাক্ট নিয়েও কিন্তু আমার সমস্যা হয়েছে। তো সেটা এখন আপনাকে বলতে গেলে আবার একটা বড় স্টোরি হয়ে যাবে। তো যাই হোক, এইটাই ছিল ঘটনা। তো মিনা এই ঘটনাটা সেখান থেকে শুনে, মিস্টেক মিনা, এবং সে বেশ এনজয় করছিল ঘটনাটা। তো সে বলে গুন্থারকে যাওয়ার সময় যে আপনার বাকি যে 2টা ঘটনা আপনি বলছেন আছে, সেটাও শুনতে চাই। তো গুন্থার বলছিল যে হ্যাঁ, পরে এসে কোনো এক সময় শেয়ার করব, এবং পরবর্তীতে গুন্থার কিন্তু এসেই ঘটনা বাকি 2টাও শেয়ার করছে মিনার কাছে। তো মিস্টেক মিনা কোনো সময় বের করে কখনো সেটা আমার কাছে হয়তো লিখে পাঠাবেন। চলে যাই ডক্টর আলিফের কাছে আবারও। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যেই আপুটা আমাকে ঘটনা পাঠিয়েছিল, তিনি বলেছিলেন যে তারা খুলনায় থাকতেন। তখন খুলনায়
তো ইলেকট্রিসিটি ছিল না, অনেক আগের কথা, 90 দশকের কথা। ইলেকট্রিসিটি ছিল না, তাদের বাসা ছিল এরকম দোতলা বাসায় 2টা ফ্ল্যাটে তারা থাকতেন। তখন তিনি অনার্স পড়ছেন, পরের দিন পরীক্ষা। রাতের বেলা তিনি খাটের উপর বসে বসে পড়াশোনা করছিলেন। হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ চলে যাওয়ার পর তিনি মনে করেন যে যেহেতু বিদ্যুৎ চলে গেছে, 1 কাপ চা না নিয়ে বসলে পরবর্তী সময়ে শরীর খারাপ লাগতে পারে। তো বিদ্যুৎটা যখন চলে যায়, তার বেশ কিছুক্ষণ পর তিনি চা বানানোর জন্য রান্নাঘর যায়। তো তিনি যে রুমটা থাকতেন সেটা হচ্ছে উপরে, দোতলার উপরে, ছাদের উপর। সেইখানে তার বোন থাকতো এক রুমে, তিনি থাকতেন আরেক রুমে। তার রুমের পাশে একটা রান্নাঘর আছে, সাথেই লাগানো। 2 রুমের মাঝখানে একটা টয়লেট। তো সাথে যে রান্নাঘর লাগানো, সেই রান্নাঘরের কাছে তিনি যান চা বানানোর জন্য। জিনিসপত্র নিয়ে যখন চা বসান, তিনি তার রুমের মধ্যে প্রবেশ করতে ইলেকট্রিসিটি চলে আসে। আলোর মধ্যে দেখেন টেবিলে কেউ বই নিয়ে পড়ছে। তিনি এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। এরপর তার কিছু মনে নাই। বাসার লোকজন যখন তাকে ধরে, কারণ তিনি যে পড়েছেন সেটার শব্দ হয়েছে, তো বাসার লোকজন আসে, তার বোন সবাইকে ডাক দেয়। তার বোন পাশের রুমে ছিল। তার বোনের হাজবেন্ড বিদেশে থাকে। তো তখন যখন তাকে জাগানো হলো, তখন তিনি বললেন যে আমি আমার টেবিলের উপর কাউকে পড়তে দেখেছি। পুরুষ কেউ হতে পারে, বাসার গেট তো লাগানো, পুরুষকে ঢুকবে। পুরুষের ন্যায় কেউ উল্টো হয়ে পিঠ দেখিয়ে তার টেবিলের উপর মধ্যে পড়ছে। তিনি তেমন টেবিলে পড়েন না, কিন্তু সেই মানুষটা টেবিলে পড়ছিল। তিনি এক চিৎকার দেন, অজ্ঞান। পরে তাকে জ্ঞান ফেরানো হয়। তো প্রথমে বুঝতে পারেননি, হয়তো মনে করেছে পড়াশোনার এক্সট্রা চাপে, প্রেসারে হয়তো তার এরকম লাগতে পারে, হ্যালোসিনেট করতে পারে, দেখতে পারে এই সমস্যা। তখনকার দিনে তো অনেক আগের কথা, আশেপাশে সবই টিনের বাড়িঘর, বাসার মধ্যে 1 তলা বাড়ি, কিন্তু ওনাদের বাড়িটা ছিল 2.5 তলা। তো এর কিছুদিন পর পরীক্ষা ছিল না, বই পড়ছিলেন, উপন্যাসের বই পড়ছিলেন রাতের বেলা। রাত 2টা-2.5টা বাজে। তার রাতের বেলা জেগে থেকে পড়ার অভ্যাস ছিল। তো এখনকার সময়, তখনকার দিনে এইসব সোশ্যাল সাইট ছিল না। মানুষজন রাতের বেলা যদি জাগতেন, তাহলে বই পড়ার জন্যই জাগতেন, অথবা আড্ডা দেওয়ার জন্য জাগতেন, অথবা ঘুমাতেন। মানুষের রাতের বেলা বিটিভিও বন্ধ হয়ে যেত রাতে 12টার দিকে। তখন একমাত্র ভরসা ওটাই ছিল। তো যাই হোক, উনি রাতের বেলা যখন বই পড়ছিলেন, তখন হঠাৎ করে তার মনে হলো উপর সিলিং থেকে কিছু একটা লিকিং হয়েছে বা কিছু একটা পড়ছে তার শরীরের উপর। তিনি উপরে তাকিয়ে দেখেন সিলিং থেকে টপ টপ করে রক্ত পড়ছে। তার বইয়ের মধ্যে রক্ত পড়ে বইটা ভিজে গেছে, তার শরীরের উপর রক্ত পড়ছে। তার মনে হচ্ছে সিলিং এর উপর থেকে কেউ তার দিকে তাকিয়ে আছে। তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। তার বোন আসে আগে। বোন এসে ডাকতে থাকে, কি হয়েছে তোর? আপা দেখো, আমার সারা মুখে রক্ত, কিন্তু কেউ রক্ত দেখতে পাচ্ছে না। নিচের থেকে বাবা মা আসে, ডেকে নিয়ে আসা হয়। ওনার ভাই থাকে পাশের ফ্ল্যাটে, তাকেও ডেকে নিয়ে আসা হয়। আসার পর দেখে যে ওনার মুখ ভর্তি রক্ত। এটা উনি বলছেন, কিন্তু ওনারা দেখছেন না। তখন ওর মনে করে যে মেয়ের আবার কোনো সমস্যা হলো নাকি, পাগল হয়ে যাচ্ছে কিনা। তো তারা আপুকে নিয়ে ডাক্তার কাছে যায়। ডাক্তার সাইকিয়াট্রিস্ট। মানুষের মাইন্ড পড়ার জন্য সব সাইকিয়াট্রিস্ট কিন্তু জিনের চিকিৎসা করতে পারে না, সমস্যা চিকিৎসা করতে পারে না। তারা মনে করে ঘুম হচ্ছে না, হ্যালুসিনেট হচ্ছে, অথবা পেশেন্ট ডিমেনশিয়াতে ভুগছে, স্কিজোফ্রেনিয়া হচ্ছে। তারা রোগ নির্ণয়ের ভূমিকা ডিফারেন্ট ভাবেই করে। আমি বলছি না যে করতে পারে না, তবে নির্ণয়টা সবসময় সঠিক হয় না। তারা ওই সময়গুলোতে ওই ঘুমের ওষুধ দিয়েই সবকিছু চালিয়ে দিত। তো তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়। কয়েকদিন ভালো ছিল। তিনি ঘুমের ওষুধ খাওয়ার পর কোনো প্রবলেম হচ্ছিল না। একদিন তার বোন চলে যায় হচ্ছে ঢাকার বাইরে। তো তিনি এরকম রাতের বেলা পড়াশোনা করছিলেন অথবা বই পড়ছিলেন। হঠাৎ করে তার মনে হলো যে পাশের রুমে কেউ আছে, তার বোনের রুমে।
তার বোনের রুমে কেউ দেখার পর তিনি বলছেন যে বোনের রুমে কে? তিনি দেখেন ফ্লোরের উপরে তার বোন বসে আছে খাটের সাথে হেলান দিয়ে। বোনের একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটার গলা কাটা, রক্তগুলো গড়িয়ে সেই দরজার নিচ দিয়ে চলে এসছে। বাচ্চাটা বোনের হাতের উপরে, বাচ্চাটার মাথাটা খাটের নিচে। এটা দেখে তিনি আপা বলে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। নিচের লোকজন কিন্তু খবর জানে না। তারা যখন খবর পায় তখন তারা যখন উপরে আসে দেখে তার এই অবস্থা। ঢাকায় নিয়ে আসা হয়, হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের ডাক্তার বলেন যে তার কোমর থেকে, কোমরের ভেতরে যে ভার্টিব্রাল কলাম আছে, সেই ভার্টিব্রাল কলাম থেকে ডিস্কের মধ্যে প্রবলেম দেখা দিয়েছে। দুইটা হাড় এক পাশে বেড়ে গেছে, একটু বেড়ে গেছে পড়ে যাওয়ার কারণে। প্রায় 2 মাস তিনি হাসপাতালে ছিলেন। তো তার বোন তো তখন ঢাকায় তার শ্বশুর বাড়িতে এসছে। তার বোনকে বলল যে আপা, আমি এরকম এরকম জিনিস দেখেছি আমাদের বাসার মধ্যে। আমি প্রথমে জিনিসটা দেখে তোকেই মনে করেছিলাম, কিন্তু যখন আমি জিনিসটা উপলব্ধি করতে পারলাম যে আমি তোর রুমে আসলে তোকে দেখছি না, তুই ঢাকায়, তখন আমি বুঝতে পারলাম যে তাহলে আমার বোন কোত্থেকে আসলো এখানে। সে সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। এবং ওই সেম ডেতে তার সবাই যেমন বলছে যে ও পাগল হয়ে গেছে, ওর বোন আসলে জিনিসটা বলছিল না। বোন ওর কথাগুলো শুনছিল। এবং ওই দিন তার বোন বলে যে আসলে আমিও জিনিসটা খেয়াল করি, আমারও সেম একটা স্বপ্ন আমি দেখি সেদিন, যে আমি বসে আছি এবং আমার বাচ্চাটার মাথা খাটের নিচে। তো সবাইকে জিনিসগুলা খুব কষ্টেই জানানো হয়। আসলে কেউ বিশ্বাস করতে চায় না, বিশ্বাস করার মতো অবস্থা না, কারণ কেউ তো জিনিসগুলো ফেস করছে না। তো এরই মাঝে তাকে বাসায় নিয়ে আসা হয়। 3 মাস পরে সবকিছু ঠিক মতোই চলছিল। তিনি বেড রেস্টে ছিলেন, তার বোন তার সাথে থাকতো, তিনি আর একা ঘুমাতেন না, তার বোনের সাথে ঘুমাতেন। সবকিছুই মোটামুটি একটা সলিউশনের পর্যায়ে চলে এসছে বা সর্ট আউট করে ফেলেছিল। এমন সময় তাদের বাসার নিচে একটা জোরে চিৎকার, প্রচন্ড চিৎকার, চেঁচামেচি। এখন মনে হচ্ছে যে বাসার নিচে ডাকাতি হয়েছে। তো ডাকাতির সেই চিন্তা করে তারা যখন একটু আগিয়ে উকি মারতে যায় সিঁড়ির কামরা থেকে, কি হয়েছে, তখন তার বাবা বলে তুই ঠিক আছিস নাকি? বলে হ্যাঁ আমি ঠিক আছি। বলে যে ঠিক আছে, যে দেখি নিচে কি অবস্থা, কি হয়েছে। তো নিচে তাদের বাসার নিচে ডান পাশের ফ্ল্যাটে একটা ভাড়াটিয়া থাকতো। সেই ভাড়াটিয়ার কোনো সন্তান তাদের সাথে থাকতো না, দূরে থাকতো অথবা দেশের বাইরে থাকতো, কোনো কিছু একটা হবে। সেই সন্তান যেহেতু ওনারা একা থাকতো, চিৎকার চেঁচামেচি শুনে নিচে যাওয়ার পর দেখে যে আন্টিটা, সেই আন্টিটা রান্নাঘরের সামনে কান্না করছে। বলেছে যে রান্নাঘর থেকে তার হাজবেন্ডের ডেড বডিটা তার সামনে, সেটা স্ট্রেচ করে রান্নাঘরে নিয়ে আসা হয়েছে এবং পুরোটা বাসাটার মধ্যে রক্ত ভরা। তিনি বলেছেন যে হঠাৎ করে তার হাজবেন্ডের গলাটা পড়ে যায় হচ্ছে তাদের রুমের মধ্যে, সেই তাদের বেডরুমের মধ্যে সেই হাজবেন্ডের গলাটা পড়া এবং বডিটা স্ট্রেচ করে নিয়ে এসেছে কেউ, যেটা ওনার নিজের চোখের সামনে ঘটেছে। যে একটা মানুষের গলা এভাবে পড়ে যেতে পারে হঠাৎ করে, মনে হচ্ছে যে কেউ কোপ দিল। কোপটা খুব ধারালো কোপ, চারিপাশে রক্ত ছিটকে আছে দেয়ালের মধ্যে। পুলিশ আসলো, পুলিশ লাশ নিয়ে গেল, ওনাকে জেরা করলো, জিডি করলো, কিন্তু জেরা করে কি পাচ্ছে? কোনো আউটকাম তো নাই, কারণ উনি তো কিছু করেন নাই। কোনো ছুরি, ধারালো ছুরি, ব্লেড বা চাপাতি কিছুই পাওয়া যায় নাই যে ওনাকে যে মেরেছে বা ওনাকে কিভাবে সম্ভব হলো। তো এইটা ছিল অনেকটা ওই আপুটার দেখা কন্ডিশনটার মতো, অনেকটা সাজানো, একদম গোছানো, একটার সাথে একটা ম্যাচ করছিল। তো আপুর এই কন্ডিশনটা দেখে সবাই যখন চিন্তা করলো যে উনি যা দেখেছে সেটাই নিচে ঘটেছে, ওনাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হলো। পরে ওনার বিয়ে হয়ে যাওয়ার পর উনি চলে যান বাংলাদেশের বাইরে চলে যাওয়ার পরে জানতে পারেন যে সেই লোকটাকে ব্ল্যাক ম্যাজিক বিদেশ থেকে করা হয়েছিল, ইন্ডিয়া থেকে।
যেহেতু খুবই কাছাকাছি ইন্ডিয়া থেকে খুলনা, ওই খুলনা থেকে ইন্ডিয়া খুবই কাছাকাছি, ইন্ডিয়ারই কোনো একটা জনৈক কালো জাদুকর তিনি কাজটা করেছিলেন, সেই আপু তখন জানতে পারে এবং পরবর্তী সময় তো বহুদিন পার হয়ে যাওয়ার পরে তিনি আমাকে ঘটনাটা শেয়ার করেন। বাংলাদেশের বাইরে যাওয়ার পর থেকে তার কোনো প্রবলেম হয়নি। তো এটা উনি বলেছেন যেটা আমার নিজের সাথে চাক্ষুষ দেখা ঘটনা। আমাদের বাসার নিচেই ব্ল্যাক ম্যাজিকের শেখার একজন বয়স্ক লোক, তার ঘটনার সাথে আমার ঘটনা, যেটা আমি আরো 3-4 মাস আগে দেখি। তো আপুর ঘটনাটা আমি খুবই পছন্দ করেছিলাম, ওটা ওয়ান অফ মাই ফেভারিট একটা ঘটনা, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই রেফায়েত ভাইয়ের কথা মনে আছে আপনাদের সবার, তাই না? রেফায়েত ভাই মনে আছে আপনার? সে রেফায়েত ভাইয়ের দুর্ভিক্ষের কথা তিনি মনে বলেছিলেন। রেফায়েত ভাইয়ের পেটের দুর্ভিক্ষের কথা বলছি, যে সারাদিন বাচ্চাদেরকে খাওয়ানোর টেনশন ঘুরতো তার মাথায়, ক্ষুধা তার পেটের মধ্যে। তিনি কিন্তু রোজা 1 মাস রাখেননি, রেখেছিলেন 4-5 মাস। ওই বছরটা তার দুর্ভিক্ষের বছর ছিল, তার কাছে টাকা থাকতো না, পাশের বাড়ি থেকে মাঝে মাঝে খাওয়া আসলে তিনি বাচ্চাদের নিয়ে খেতেন। মনে আছে আপনাদের সে কথাগুলো? বলেছিলাম যে এই লোকটা একটা অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী, এবং কোনো জায়গায় যদি চা খেতে বসে যদি একটা বিস্কুটও পেতেন, সেটাও তিনি পকেটে করে নিয়ে আসতেন বাসায় বাচ্চাদের দিবেন বলে। তিনি বাইরে ক্ষুধা মেটাতেন কিসে মনে আছে আপনাদের সবার? তিনি বাইরে ক্ষুধা মেটাতেন পানি দিয়ে। কেউ কিছু জোর করে দিলেও তাকে রাজি করানো মুশকিল ছিল। কোনো জায়গায় গেলে ভালো কিছু তিনি খেতেন না, কারণ তার বাসায় লোকজন তো না খেয়ে আছে। ছোটবেলায় সে কিন্তু খাবারের কষ্ট পেয়েছেন, মা চলে যাবার পর, তার বাবা জেলে যাবার পর। আপনারা জানেন জীবনের আরো কয়েকটা ধাপে কিন্তু তাকে না খেয়ে থাকতে হয়েছিল। পান্তা ভাত, পেঁয়াজ, এগুলো কিন্তু ওনার খাওয়া ছিল। এরই মাঝে তিনি আপনাদেরকে আমাদের সাথে এই কথাগুলো শেয়ার করেছেন। আপনাদের মনে আছে নাকি আমি জানি না, যে মকরম সাহেবের কথা। একটা ছেলে ছিল, সে কলে প্রায় 1 বছর বাঁধা ছিল। এলাকার লোকজন পাগল পাগল বলে খেপাতো। পরে কিন্তু সেটা বাচ্চাদের অ্যাটাক করে। ওষুধ খাওয়ালে ভালো থাকতো, ওষুধ না খাওয়ালে পাগলামি করতো, মনে আছে? ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা করে একাকার অবস্থা করেছিল। ওই ঘটনা কিন্তু আমার খুব পছন্দের একটা ঘটনা রেফায়েত ভাইয়ের, এবং রেফায়েত ভাইয়ের সেই ঘটনা কিন্তু আমাদের অনেক লিসনার্স পছন্দ করেছিল। ওই দিন কথা বলছিলাম হুজাইফার সাথে, ঘটনা নেওয়া দেওয়ার জন্য না, আসলে কেমন আছে, কি অবস্থা, কি দেখে তার বাবার বিষয়ে সে জানার জন্য। আমি জানি না জিনিসটা আপনারা কিভাবে নিবেন, জিনিসটা আপনারা কিভাবে বুঝবেন। রেফায়েত ভাইয়ের বড় ছেলের মাধ্যমেই কিন্তু রেফায়েত ভাইয়ের ছোট ছেলে হুজাইফা আমাদের সাথে নক করে এবং আমাদেরকে বলেন যে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই, আপনারা আমাকে কিছু কথার উত্তর দেবেন। আমি বললাম জি বলেন, কোনো সমস্যা নাই। আমার থেকে বয়স অনেক ছোট, তারপর আমি তাকে বলেছি যে জি বলেন। তারপরও সুফিয়ান ভাই কেন জানি ওকে বারবার থামাতে যাচ্ছিলেন। সুফিয়ান হচ্ছে রেফায়েত ভাই বড় ভাই, বারবার বড় ছেলে আর কি, রেফায়েত ভাই থামাতে চাচ্ছিলেন, জানি না কেন। তিনি বললেন যে আমি কিছুদিন আগে আপনাকে দেখি, আমি একটু ভয় পেয়ে যাই। মানে কি আমাকে দেখে, মানে কি? বলে যে না, আমি কিছুদিন আগে আপনাকে দেখেছি স্বপ্নে। আমার কাছে মনে হয়েছে যে আপনার সাথে আমার বাবার একটা অ্যাটাচমেন্ট ছিল। আমি উত্তরে বলি যে আমি কিন্তু রেফায়েত ভাইকে খুব পছন্দ করতাম অ্যাজ এ পার্সন, এবং তিনি কিন্তু আমার খুব পছন্দের একজন মানুষ। তার সাথে আমার রেগুলার কথা হতো ঘটনার জন্য। আমি তাকে রেগুলার সাহায্যের কথা বলতাম যে রেফায়েত ভাই যদি কোনো কিছু লাগে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব ভৌতিকতার পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করার। কিন্তু কখনো তিনি আমার কাছ থেকে 2 পয়সার হেল্প নেননি, নিতে চাইনি আমাকে। আমি চেষ্টা করেছি বহুবার, নিতে চাইনি। তো হুজাইফা বলছে যে আমি আপনাকে দেখি স্বপ্নে, আমি এসে দেখছি যে আপনি আমাকে জিজ্ঞেস করছেন রেফায়েত ভাই কেমন আছে, এবং আপনি বলছেন যে রেফায়েত ভাইয়ের কবরটা কোন দিকে, আমি জিয়ারত করব। তাই ভাবলাম আমি জানাই আপনাকে। তাই বললাম যে আসলে আমার পক্ষে তো আর এখন বাংলাদেশে আসা সম্ভব না, তবে ওনার জন্য আমার সবসময় দোয়া থাকবে, এবং আমি জিয়ারত তো যে কোনো সময় করতে পারি এখানে থেকে। যে আমি কিছুদিন যাবত উনি আমাকে বলছে যে আমি আপনার সময় বেশি দীর্ঘায়িত করব না, তবে আমি
আপনাকে কিছুদিন পরে একটা ঘটনা দিব, এবং আমার সাথে খুবই অল্প সময়ের মধ্যে তার সাথে কথা হয়। তা আমি যখন তার সাথে কথা বলি, তিনি আমাকে বলছেন যে আমি কিছুদিন যাবৎ আমার বাবার কবরের কাছে প্রায় সময় যাই। আমার কাছে মনে হয় যে বাবার কবরের কাছে গেলে আমি বাবাকে দেখতে পাই। বাবা শুয়ে আছে, নিচ থেকে মনে হয় শুয়ে আছে, উপর থেকে আমি যখনই কোনো দোয়া পড়ি আমার কাছে মনে হয় আমার বাবা এরকম বলছে মারহাবা বা খুশি হচ্ছে, এটা আমার কাছে মনে হয়। ওস্তাদরা আমার কাছে, আমার তথাকথিত বাবার ওস্তাদরা আমার কাছে ইদানিং যাবত আসছে না, মানে আমি আব্বাকে দেখতে পাচ্ছি না। যেটা আমার কাছে মনে হচ্ছে, আমাকে তারা যেটা সাইন দিয়ে বুঝাচ্ছে যে আমার বাবার চেহারা আমি পছন্দ করছি না, এই জন্য তারা কষ্ট পেয়েছে, তবে তারা আমার কাছে আসছে না। তারা আমাকে ইন্ডিকেট করেছে যে কোনো বিপদে পড়লে তাদেরকে যেন আমি স্মরণ করি। আমি বললাম, আপনি স্মরণ করছেন? বলে যে আমার পক্ষে তো সম্ভব না এত কিছু স্মরণ করা। আমার বাবার সাথে তারা, যেমন বাবার একটা উইক পয়েন্ট ছিল তো আমার বাবাকে ধরার জন্য, সেই উইক পয়েন্ট আমার বাবার সাথে তখন তারা মেলামেশা শুরু করে। আমি তো সেই চান্সটা আমার কাছে দিই নাই। এবং হুজাইফা বলে যে আমি জানি, মনে হয় যে আমার সাথে তারা একটা ডিস্টেন্স মেনটেন করছে। যেমন কিছুদিন আগে তাদের এলাকায় বেশ ইলেকট্রিসিটি যাওয়ার প্রবণতা আছে। তো অন্ধকার যে কয়টার সময়, এখন তো জেনারেটর থাকে ম্যাক্সিমাম বাসায়, তো সেই জেনারেটর আলোতে অনেক সময় বা কিছু কিছু বাসায় আলো চলে আসার কারণে প্রপার অন্ধকার জিনিসটা পুরাতন মানুষের মতো এখনকার মানুষরা ফিল করে না। তো রেফায়েত ভাইদের যে বাসাটায় এখন তার ছেলেরা নিয়েছেন, সেই বাসাটা একটু আন্ডার ডেভেলপড এলাকাটা। তো ইলেকট্রিসিটি গেলে অনেক বাসাতেই তখন যেহেতু জেনারেটর বসানো হয়নি এবং কনস্ট্রাকশনের কাজ চলছে, আপনারা জানেন, আমি বুঝতে পারবেন আমি কোন একটা এলাকার কথা বলছি, অথবা এটা হতে পারে বিশাল বড় ওই যে প্লট বিক্রি করার টাইপের এলাকাটা। তো আমি যাই হোক, তারা একটু শেষের দিকে থাকেন বিধায় ওই এলাকায় ইলেকট্রিসিটি চলে গেলে আসলে বোঝা যায় না, আর অনেক বাসাতে তখন জেনারেটর লাগায়নি। তো হুজাইফা আসলে দোকান থেকে বাসায় ফিরছিলেন, দোকানটা বেশ দূরে ছিল, বাসায় ফিরছিলেন। তাদের বাসাটা হচ্ছে এমন একটা জায়গায়, তাদের বাসার শেষ প্রান্তের পরে আর কোনো প্লটে বাসা তুলছে, কিন্তু সেখানে প্লট বিক্রি হয়েছে, কিন্তু বাসার তখনও কাজ শুরু হয়নি। তো তাদের বাসার অনেকটা শেষের দিকে, আমি বলবো না এটা কোন জায়গায়। তো সেইখানে অন্ধকার অবস্থায় তো হুজাইফা একদিন বাসার মধ্যে ঢুকছিল। তো বাসার মধ্যে ঢোকার সময় হুজাইফার মনে হচ্ছিল যে আমার সাথে কেউ আছে। তাদের বাসার উল্টা দিকে একটা ডোবার মতো জায়গা আছে, সেই জায়গায় কেউ তার জন্য অপেক্ষা করছে। তো হুজাইফা যখন গেট দিয়ে ভেতরে ঢোকে, তার হাতের মধ্যে যেসব জিনিস ছিল সেগুলি পড়ে যায়, প্যাকেট ছিঁড়ে। তো হুজাইফার মনে হচ্ছিল যে ওর আসলে টাইমটা এক্সটেন্ড হচ্ছে ধীরে ধীরে। রাস্তা দিয়ে আসার সময় তার কাছে মনে হচ্ছে যে এই যে রাস্তাটা আমি আসলে 5 থেকে 7 মিনিটে হেঁটে শেষ করি, সেটা তার কাছে প্রায় 20 থেকে 25 মিনিট লাগলো। কারণ তিনি দোকান থেকে ডিম কিনেছেন, আলু কিনেছেন, পেঁয়াজ কিনেছেন, এই 3টা জিনিস কিনেছে। বাসায় আসার পরই খুব বেশি ভারী জিনিস না, কিন্তু জিনিসগুলো খুলে পড়ে গেল প্যাকেট থেকে। তিনি যখন প্যাকেট থেকে জিনিসগুলো খুলছেন, তখন তার কাছে মনে হলো দূর থেকে কেউ তাকে ইশারা করছে, তার সাথে কথা বলতে চায়। এই কে, কোথার থেকে এসছে, এটার ব্যাপারে কোনো আইডিয়া হুজাইফার নাই। ইদানিং যাবৎ হুজাইফা যখন দেখতো তার বাবাকে, তো এটা বুঝাই যাচ্ছিল যে তার আব্বা যে রেফায়েত ভাই তিনি যে আসতেন, সেটা রেফায়েত ভাই না, রেফায়েত ভাইয়ের মায়া নিয়ে ওস্তাদরা তার সামনে আসতেন, রেফায়েত ভাইয়ের চেহারা নিয়ে। তো এর মধ্যে যিনি ওইখানে আছেন, যিনি হেড, তিনি রেফায়েত ভাইয়ের চেহারা নিয়েই মোস্টলি আসেন। তো সেখানে যে একটা মানুষের ন্যায় অবয়ব, তাকে যখন ইশারা করলো যে আমার কাছে আসো, দুটো কথা আছে, অন্ধকারের সে হালকা আলোতেই ডিবডিবি আলোতে বোঝা গেল চাঁদের আলো পড়েছে, যে সেখানে যাওয়া দরকার। খুব বেশি দিন আগের না, এই ঝড় বৃষ্টির কিছুদিন আগে। তো উনি যখন তার সামনে গেলেন, তখন বলছে যে উপরে যে আকাশের চাঁদ দেখতে পাচ্ছেন, এটা আকাশের চাঁদ না, আকাশ পুরা মেঘ, এইখানে আমি একটা হালকা আলোর সৃষ্টি করেছি। হুজাইফা যখন জিজ্ঞেস করছে আপনি এত পাওয়ারফুল, আপনি হালকা আলোর সৃষ্টি করতে পারলেন? সে বলল যে হ্যাঁ, আমি অনেক পাওয়ারফুল, আমি অনেক কিছু করতে পারি, আমি এখনো তোমাদের সামনে আসিনি, তোমার ওস্তাদদের কাছে যাইনি। বলে যে আমার তো কোনো ওস্তাদ নাই। বলে তোমার বাবার ছিল, তোমার বাবার সাথে আমার অনেকদিন আগের পরিচয়, কখনো তোমার সাথে আমার দেখা হয় নাই, কথা হয় নাই। আমার নাম তোমার বাবা জানতেন, তাই আমি তোমাকে আমার নাম বলবো না। বলে যে আপনি আমার বাবার কাছেই তাহলে যান, আপনি যদি জানেন আমার বাবা কোথায়।
আপনি আমার কাছে কেন আসছেন? আমার আব্বা আপনার নাম জানতো, আমি জানবো না? হুজাইফার এই সাহসী উত্তর তাকে খুব অ্যামেজ করে। হুজাইফা কিন্তু বেশ ভয় পাচ্ছিল ইদানিং যাবৎ। তো আমি যেটা হুজাইফার কথাবার্তা শুনে বুঝতে পারলাম যে সেই জিনিসগুলো মানিয়ে নিচ্ছে। হুজাইফা আগাচ্ছে না, কিন্তু সে মানিয়ে নিচ্ছে। সেই লোকটা বলল যে দেখো আমি চলে যাব, তোমাকে যা এতটুকু বললাম যে তুমি কিন্তু যাবতীয় জিনিস দেখতে পাও, এটা আমাদের জন্য একটা পজিটিভ সাইড যে আমরা তোমার সাথে কন্ট্যাক্ট আসতে পারি। যদি মনে করো যে মানব কুলের কাউকে হেল্প করবা, সাহায্য করবা, বিপদ থেকে উদ্ধার করবা, আমাকে জানাবা। বলে যে দেখেন, মানব কুলের কাউকে সাহায্য করার ইচ্ছা আমার নাই, এবং আমাকে কেউ সাহায্য করে 2 পয়সার খাওয়া খাওয়ায় না। হুজাইফা বাচ্চা মানুষ যেভাবে উত্তর দিয়েছে, বাচ্চারা যেভাবে উত্তর দেয় ঠিক সেভাবে উত্তর দিয়েছে। সেই অবয়বটা বলল যে আমি চলে যাব এখন, আমি যখন আসব আমি চাই যে তুমি আমাকে তোমার পাশে ভিড়তে দিবে, পছন্দ করবে। আমি আবারও বলছি, আমি তোমার ওস্তাদদের কেউ না, মানে আমার কোনো ওস্তাদ নাই। আমার বাবার থাকতে পারে, আমার কোনো ওস্তাদ নাই। তো যিনি ছিলেন তিনি একটু মন খারাপ করে সেখান থেকে চলে যান। এটা ছিল হুজাইফার বাণী। সুফিয়ান ভাই বলে যে ভাই দেখেন, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমি কখনো এগুলো নিয়ে তেমন চিন্তা করি না, কিন্তু বাসার মধ্যে আমি খুটুর খাটুর শব্দ সবসময় পাই। স্পেশালি হুজাইফার ঘর থেকে, ওই রুম থেকে খুটুর খাটুর শব্দ রাত 3টা-4টার পর। আমি মাঝে মধ্যে দরজা খুলে দেখি ও ঘুমাচ্ছে, কিন্তু রুমের থেকে শব্দ আসছে। ওকে কেউ ফলো করছে, আমাকে কেউ ফলো করে না, বা আমাকে ফলো করলে আমি কিচ্ছু দেখতে পাই না। এটা ছিল সুফিয়ান ভাইয়ের মন্তব্য। তাহলে আপনারাই আমাকে একটা জিনিস বলেন, একই বাসার মধ্যে 2 ভাই, কমপ্লিটলি 2 মেরুর 2 জন। রেফায়েত ভাইয়ের সাথে কিন্তু আমাদের সুফিয়ান ভাই অনেক কাজে যেত, ছেলে হিসেবে অনেক কাজে তার সাথে যেত, কিন্তু তিনি কখনো কিছু দেখতেন না, রিচুয়ালে তাকে হেল্প করতেন। তার ভাষ্য মতে যে সব সময় সব রিচুয়ালেই তিনি দেখতেন আমার আব্বা কিছু করছে, কারোর সাথে কথা বলছে, সেই মহিলাদের ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে বা পুরুষদের ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে। কিছু মানুষ শেকলে বাঁধা, অনেক ঘটনাই তার বাবার কাছ থেকে শুনেছে। তো সবকিছু শোনা এবং ইন্টারেস্ট শো করে যতটুকু যাওয়া গেছে, কিন্তু সুফিয়ান ভাই কখনো কোনো কিছুর টের পায়নি, দেখেনি, পরিষ্কার করে দেখেনি। তবে হুজাইফার চোখ দিয়ে যেটা দেখতে পায় হুজাইফা, সেটা হুজাইফার মুভমেন্টে বোঝা যায়। যেমন 5 ওয়াক্ত হুজাইফা নামাজ পড়ে, কোনো ওয়াক্তের নামাজ মিস নাই। সুফিয়ান ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু হুজাইফার আমল মনে হয় বেশি। যেমন সুফিয়ান ভাই বাসার সংসার চালানোর জন্য তার বাসায় কাজ করা লাগে, কিন্তু হুজাইফার আমল অনেক বেশি। তার কাছে মনে হয় যে হুজাইফার সাথে মনে হয় সারাদিন 1-2টা জিন থাকেই। কিন্তু হুজাইফা বলে যে আমার কাছে আমি কাউকে ঘেঁষতে দিচ্ছিলাম না এতদিন। তবে হুজাইফা যেটা বলছে যে তিনি কার অস্তিত্ব বুঝতে পারছেন, যে নতুন কেউ তার কাছে আসছে, যে এই আশাটা একটু ডিফারেন্ট। হুজাইফা যখন মাঝে মধ্যে ছাদে যায়, হুজাইফার মনে হয় যে তার সাথে একই সাথে কেউ হাঁটছে। হুজাইফা বলে যে হতে পারে এটা আমার কারিন জিন, কিন্তু কারিন জিন এইভাবে হাঁটবে, মাঝে মধ্যে মনে হচ্ছে যে আমার ঘাড়ে কেউ হাত রেখে বন্ধুদের মতো যেভাবে হাঁটে সেভাবে কেউ হাঁটছে, বা কেউ তাকে ফলো করছে, বা ছাদের উপরে, তাদের বাসা 5 তলা, তো ছাদের উপরে যে পানির ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কের উপরে দাঁড়িয়ে আছে কেউ, খুব কড়া নজরে রাখছে হুজাইফাকে। এটা হুজাইফা বলে। তবে হুজাইফার কিছু জিনিস পরিষ্কার, যে হুজাইফা যদি পড়াশোনা করতে বসে বা কোনো কিছু পড়তে যায়, তাকে কেউ ডিস্টার্ব করলে হুজাইফার সাথে সাথে সেই আমলগুলো করতে পারে। সেটা আমি কথা শুনে বুঝতে পারলাম। সে অনেক ঘাটাঘাটি করছে। কিছু মানুষের শরণাপন্ন অবশ্যই হয়েছে। এর মধ্যে একজন মানুষ হচ্ছে মাওলানা আব্দুর রবের সাথে হুজাইফা শরণাপন্ন হয়েছে। তো এই জিনিসগুলো অনেকটা একটার সাথে কানেক্টেড। ধন্যবাদ ভাইয়া, আমাকে বরাবরের মতো আবারও আপনার স্টুডিওতে সুযোগ দেওয়ার জন্য। আজকে আমি একটা আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়েস ঘটনা বলবো, যেটা খুব ভয়ানক, যা শুনলে আপনিও হতবাক হয়ে যাবেন। তো একদিন রাত প্রায় ঠিক 1টা বেজে গেল। আমি তখনও মোবাইল দেখতেছিলাম। হঠাৎ নিচতলা থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ পেলাম, থাম। আমি ভাবলাম হয়তো বাতাসে হয়েছে, কারণ বাসায় তো আমি একাই ছিলাম। কিছুক্ষণ পর রান্নাঘর থেকে থালা নড়ার শব্দ, টিং টিং। আমি থেমে গেলাম, নিজেকে বুঝলাম হয়তো বিড়াল, কিন্তু আমার বাসায় তো কোনো বিড়াল নেই। আমি উঠে দাঁড়ালাম, চুপচাপ দরজা কাছে গেলাম। রান্নাঘরের লাইটটা বন্ধ, কিন্তু ভেতর থেকে শব্দ আসছে,
যেন কেউ ধীরে ধীরে কিছু একটা খুঁজে বেড়াচ্ছে, যেমন ড্রয়ার খোলার শব্দ, চামচের শব্দ। এরপর আমার বুক ধকভক করা শুরু করলো। আমি ফোনের ফ্ল্যাশ অন করলাম, ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগোলাম। ঠিক তখনই শব্দটা একদম থেমে গেল, পুরোপুরি নীরব হয়ে গেল পরিবেশটা। আমি রান্নাঘরে ঢুকলাম, কিন্তু কেউ নেই। আর ড্রয়ারটা কিন্তু খোলা ছিল, তবে আমি তো ড্রয়ারটা কখনোই খুলিনি। ঠিক তখনই আমার পেছনে মেঝে চাপা পড়ার শব্দ। আমি ঘুরে দাঁড়ালাম, কেউ নেই, কিন্তু আমার বেডরুমের দরজা দিয়ে ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। আমি দৌড়ে গেলাম, দরজা খুললাম। ভেতরে ঢুকে দেখি আমার আলমারি খোলা, আর আমার কাপড়গুলো নিচে পড়ে আছে, যেন কেউ তাড়াহুড়ো করে কিছু খুঁজছে। ঠিক তখনই আমি বুঝলাম আমার ওয়ালেট নেই। আমি ফোন বের করে আলোরে দিলাম, আর তখন বিছানার নিচে একটা ছায়া নড়ল। আমি জমে গেলাম, কারণ এটা ভূত না, মনে হচ্ছে কেউ একজন লুকিয়ে আছে। আমি কিছু বলার আগেই বিছানার নিচ থেকে একজন বের হয়ে দৌড়ে দরজার দিকে এগোলো, মুখে মাস্ক, হাতে আমার ওয়ালেট। সে দরজা খুলে পালিয়ে গেল। তবে আমি দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর বুঝলাম দরজা তো আমি বন্ধ করেছিলাম, কিন্তু একটা জানালা খোলা ছিল, আর সে অনেকক্ষণ ধরেই বাসার ভেতর ছিল। যখন আমি মোবাইল দেখতেছিলাম, সে তখন রান্নাঘরে দাঁড়িয়েছিল, আমাকে দেখছিল। ভয়টা ভূতের না, ভয়টা হলো বাসায় আমি একা ছিলাম না, এই জন্য। তারপর আমি যখন ঘুমাতে যাচ্ছিলাম, দরজা লক করে আলো বন্ধ করলাম, সব শান্ত, কিন্তু আমার বুকটা আজও অদ্ভুত দ্রুত ধকধক করছে। হঠাৎ মোবাইলের নোটিফিকেশন পেলাম। আমি তাকালাম, স্ক্রিনের ছবি, কিন্তু আমি তো কেউ ছবি পাঠাইনি। ছবিটা আমার নিজের বেডরুমের, আর সেই ছবিতে আমার বিছানার পাশে একটা অন্ধকার ছায়া। আমি হালকা থম কণ্ঠে বললাম, কে কে আছে, কে আছে? কিছুই শোনা গেল না, কিন্তু আমার পায়ের কাছে মেঝের ঘষার শব্দ হালকা করে আমার কানে ভেসে আসছে। আমি দৌড় দিয়ে লাইট চালু করলাম। ঠিক সব কিছু ঠিকঠাক রয়েছে, কিন্তু দরজাটা একটু খোলা। আমি নিশ্চিত করি আমি তা বন্ধ করেছি। আমি কাছে গিয়ে আমার দরজাটা ধাক্কা দিলাম, বন্ধ। ঠিক তখন টেবিলের উপর রাখা আমার ঘড়ি হঠাৎ নিচে পড়ে গেল, টং শব্দ। আমি দ্রুত ঘড়ি তুলতে লাগলাম। ঠিক তখন দেখি বিছানা চাদর হালকা কাঁপছে। আমি জমে গেলাম, কারণ কোনো হাওয়া নেই, বাতাস নেই, তারপরও আমার বিছানা চাদর কেন নড়তেছে। আমি শান্ত কণ্ঠে বললাম, আমি উপরে আছি, কেউ আছো? কোনো উত্তর নেই, শুধু নিঃশ্বাস ধীর কিন্তু খুব কাছ থেকে শোনা যাচ্ছে। আমি সামনের দিকে তাকালাম, বিছানার নিচ থেকে ধীরে ধীরে ছায়া বের হচ্ছে, কিন্তু তা কোনো ভৌতিক নয়, কেউ বাস্তব মানুষ, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। হাত দিয়ে ধীরে ধীরে আমার পাশের টেবিলের দিকে স্পর্শ করছে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। ঠিক তখনই সে হঠাৎ পালালো, আমার ওয়ালেট, ফোন এবং সব কিছু জিনিস টেবিল থেকে চুরি করে। আমি কিছু করতে পারিনি, সব কিছু 1 মিনিটের মধ্যে ঘটলো। এরপর রাত জুড়ে আমি জেগেই রইলাম। ধরে নিয়েছিলাম নিরাপদ ঘুম কবে হবে জানা নেই। পরের দিন আমি পুরো রাত জেগেছিলাম, কোনো শব্দ শুনিনি, কিন্তু আমার বুক এখনো দ্রুত ধকধক করছে। আমি ভেতরে ঢুকতে গেলে দেখি আমার ওয়ালেট, ফোন এবং সব জিনিস ঠিক জায়গায় নেই, কিন্তু ভেতরে কোনো চুরি হওয়ার চিহ্নও নেই, যেন সব কিছু আগের মতো স্বাভাবিক ফিরে আসছে। আমি ভাবলাম হয়তো স্বপ্ন ছিল। আমি যখন শুইতে গেলাম, রাত তখন প্রায় 2টা বাজে। ফিরে আবার সে অদ্ভুত শ্বাসের শব্দ। আমি হঠাৎ দৌড়ে উঠলাম, বিছানার পাশে কিছু নড়ছে। আমি দৌড়ে লাইটটা অন করলাম, সব ঠিক আছে, কিন্তু ঘরের দরজা এবং ঘরের মধ্যে অদ্ভুত ঠান্ডা লাগছে। দরজা লক করেছি, জানালার সব কাজ ঠিকঠাক আছে। আমি শুতে গেলে আবার শব্দ, এবার ল্যাম্পের নিচে কোনো ছায়া ধীরে ধীরে এগোচ্ছে। আমি কণ্ঠে বললাম, আসলে কি আছে ওখানে? কোনো উত্তর নেই, শুধু
ধীর ধীর নিঃশ্বাস। আমি হাত বাড়াই, হঠাৎ মাঝ থেকে ঠান্ডা স্পর্শ লাগলো। আমি দারুণভাবে গোড়া জমে গেলাম। নির্মল অন্ধকারে আমি অনুভব করলাম কেউ আমার দিকে তাকাচ্ছে। আমি চোখ বন্ধ করি, ধীরে ধীরে খুঁজতে চেষ্টা করি। শুধু একটাই চিন্তা, আমার কি হবে। ঠিক তখনই ফোন বেজে উঠলো। আমি তাকাই, স্ক্রিনে আমার নাম লেখা, কিন্তু ফোনের মালিক তো আমি। এবার দেখলাম কল আসছে ভেতরের ঘর থেকে। আমি স্থির হয়ে যাই। আমি যতটা সাহস পাই ফোন ধরলাম। একই ঘরে থাকা কণ্ঠে বলল, আমি আজ রাতে ছিলাম, আমি সব দেখেছি, তুমি একা নও। আমি হঠাৎ ফিরে তাকালাম, কিন্তু ঘরে কেউ নেই, শুধু আমার নিজের ছায়া আলোর মধ্যে নড়ছে। আমি বুঝতে পারলাম এই বাসায় আমি একা নেই, আরো কেউ আছে যিনি আমাকে সারাক্ষণ দেখছে। আর এই রাতের পর থেকে আমি আর একা ঘুমোতে পারি না। তারপর আমি যখন শোয়ার জন্য পরের রাত্রে বিছানায় বসলাম, দরজা জানালা ঠিকঠাক লক করলাম, তবে তখনও আমার বুক খুব ধকধক করতেছিল। হঠাৎ ফিরে সেই পরিচিত ঠান্ডা স্পর্শ আমি অনুভব করলাম। কেউ আমার কানের পাশে খুব কাছ থেকে শ্বাস নিচ্ছে। আমি ঝাঁপ দিয়ে লাইটটা অন করলাম, কিছু নেই। আমি আবার শুতে লাগলাম। হঠাৎ বিছানার পাশের মেঝে নড়তে শুরু করে। আমি হালকা চিৎকার দিয়ে চাইলাম, কিন্তু গলা শুকিয়ে গেছে। আমি হাত বাড়াই, কিছু না, শুধু অন্ধকার। তো ধীরে ধীরে আমি অনুভব করি কেউ আমার পাশে বসছে। আমি পিছন ফিরে তাকাই, কেউ নেই। ঠিক তখনই মোরব্বা টেবিলের উপর রাখা ফোনটি ধীরে ধীরে নামছে মেঝেতে। আমি পেয়ে যাই, আর এটি আমার নিজের ফোন। স্ক্রিনে লেখা, আমি এখানে। আমি হচকিয়ে দেখি চোখের কোণে খাটের নিচে অদ্ভুত ছায়া নড়ছে। আমি ধীরে ধীরে দাঁড়িয়ে তাকাই। মেঝে থেকে একটু আঙ্গুল ধীরে ধীরে বের হলো। আমি পিছনে সরে যাই। হঠাৎ সেই আঙ্গুল আমাকে ছুঁয়ে দিল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আর কিছু করতে পারলাম না। তারপর ধীরে ধীরে খাটের নিচ থেকে একটা পূর্ণাঙ্গ ছায়া উঠে দাঁড়ালো। মুখ দেখা যায় না, শুধু চোখ দুটি অন্ধকারেও জ্বলছে। আমি পিছু হাঁটতে চেষ্টা করি, কিন্তু ঘরটা ছোট। আমি জানি কেউ আমাকে ঘিরে রেখেছে। আমি বুকের ভেতরে দম আটকে থাকলে সে ছায়া হেসে বলল, আমার সঙ্গে খেলতে চাস? আমি চোখ বন্ধ করি, কিন্তু অনুভব করি সে আমার পাশে শুয়ে গেছে, শ্বাস আমার গলায় শুচ্ছে। আমি হঠাৎ বুঝি এখন থেকে আমি আর একা নই, আর কেউ থাকতে পারে, কিন্তু কখনো আমি তাকে দেখতে পারবো না। রাতটা শেষ হলো না। আমার ভেতরের ভয় সারাক্ষণ বাড়ছে, কারণ আমি জানি আগামীকালও সে ছায়া থাকবে আমার সাথে। আমি একা এই বিছানায় ঘুমোতে চাই না, কিন্তু নিদ্রা আসে। আর যখন চোখ বন্ধ করি, আমি শুনতে পাই ধীরে ধীরে ফিসফিস, আমি সব সময় তোমার পাশে থাকবো, আমি সব সময় তোমার পাশে থাকবো। তো পরের রাত্রে আমি যখন আবারও শুতে গেলাম, সবকিছু লক করে, হঠাৎ শুয়ে আছি, পা ঠান্ডা লাগছে। নিচের মেঝে স্পর্শ অনুভব করি কেউ আমার পায়ের পাশে দাঁড়িয়ে আছে। আমি চুপচাপ চোখ খুলে তাকাই, কেউ নেই। ঠিক তখনই ফিসফিস শব্দ কানের কাছে খুব কাছ থেকে বলতেছে, আমি এখানে। আমি ঝাঁপ দিয়ে লাইটটা অন করি, কিছু নেই, কিন্তু অনুভব করি আমার পাশে কেউ একজন শুয়ে আছে। আমার হাতে হাত বাড়ায়, কিছু না, শুধু হালকা চাপ। আমি দাঁড়িয়ে দেখি খাটের নিচে ধীরে ধীরে ছায়া নড়ছে, একদম ধীরে ধীরে। ছায়াটা উঠে দাঁড়ালো, মুখে দেখা যায় না, শুধু চোখ জ্বলছে। এরপর আমি যখন ঘটনা আমার বাসায় শেয়ার করলাম, তখন তারা সেই বাসাটা যখন আমরা ছেড়ে দিলাম, আমরা আরেক বাসা শিফট হলাম, তখন থেকে আলহামদুলিল্লাহ এরকম কোনো আমার সাথে সমস্যা হয় নাই। তো কবিরাজ থেকে বুঝলাম যে আসলে আমার সাথে কোনো কায়রন জিন অথবা কোনো কিছু আমার সাথে ভর করেছিল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এইরকম ভয়ঙ্কর ঘটনাগুলো এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। লিসেনার্স, আপনারা যারা যারা ভূতিফিল্ম ভালোবাসেন, ভূতিফিল্মের সঙ্গে থাকতে চান, তারা অবশ্যই আমাদের লং ভূতিফিল্ম চ্যানেলের সাথেও থাকবেন, কেননা এই চ্যানেলও কিন্তু প্রতিনিয়ত আপনাদের সাথে বাছাই করা ঘটনাগুলো বাছাই করে আপনাদের সামনে তুলে ধরে। লিসেনার্স, আপনারা যারা যারা এই চ্যানেলের সাথে আছেন তাদেরকে বলবো আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন, যারা যে চ্যানেলে আছেন তারা সেই চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ।
আমরা প্রতিনিয়ত যেই ধরনের ঘটনা দিব সবার জন্যই ঠিকঠাক ঘটনা পাবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আমি বলবো কিছু অডিয়েন্স, আপনাদের যে মানে আমার অডিয়েন্স, এই চ্যানেলের অডিয়েন্স, তারা কিছু কিছু পাবলিক চলে আসবে আমাদের মাঝে খুব শীঘ্রই, তারা ঘটনা বলবে, আমরা তাদের ঘটনা শুনবো। লিসেনার, এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে একজন অডিয়েন্স ছিল, কিন্তু তিনি আসলে ঘটনা গুছিয়ে বলতে পারছে না। তো তার ঘটনা আমরা অডিও আকারে শুনে নিব আগামীকালকে। তার সাথে ঘটে যাওয়া ঘটনা, তো তিনি একজন ইমাম এবং তিনি ঘটনা বলতে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ছে যে কোনো সমস্যা হবে কিনা, জিন রিলেটেড ঘটনা। আমি শুরু করে দিয়েছি, আমি কিন্তু আমার স্টোরিতে বা আমার স্টুডিওতে আমি কিন্তু এখন থেকে নতুন নতুন অডিয়েন্স নিব, যারা এইরকম ঘটনা আপনাদের সামনাসামনি বসে আপনাদের সামনে তুলে ধরবে। এবং ইনশাআল্লাহ আপনাদের জন্য আমরা চাইবো যে আমরা সুন্দর সুন্দর ঘটনা তুলে ধরবো। আমি মানে বলবো যে যারা যারা এই চ্যানেলে থাকবেন তারা অবশ্যই অবশ্যই এই ধরনের লাইভ শো শুনতে পারবেন, যাদের জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা। অনেক অনেক মানুষ তাদের পছন্দ করেছেন, পরিচিত মুখগুলো খুব তাড়াতাড়ি দেখবেন এই চ্যানেলের মাধ্যমে। আর কিছুদিন আমি এভাবে চালিয়ে যাই, তারপরে দেখবেন মানে খেলাটা কোথায়। যাই হোক, আমরা চাই সর্বদা আপনার সামনে নতুন নতুন ভূতিসনগুলো তুলে ধরার জন্য, এবং আমরা চাই যে আপনাদেরকে ভয়ঙ্কর একটা পরিবেশের মধ্যে পাঠিয়ে দিয়ে একটা আনন্দময়, একটা রহস্যময় উদ্ঘটনের কোনো একটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করতে। তো এই আশা ব্যক্ত রেখে আমি সামনে আরও আগাতে চাই। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য এই ধরনের ঘটনাই দেবো ইনশাআল্লাহ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ঘটনায়, আবারও নতুন কোনো স্টোরিতে, আবারও নতুন কোনো সত্যিকারের ভৌতিক ঘটনা নিয়ে আমাদের এই লং ভূতিসং চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।